হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের ফিজিক্স র্যাপিড রিভিউ সিরিজের ভৌত আলোক বিজ্ঞানের এই ক্লাসটাতে। মাত্র 65 মিনিটে আমরা তোমাকে এই অধ্যায়ের যত টাইপের বেসিক, যত টাইপের থিওরি আছে এবং এই অধ্যায় থেকে যত টাইপের সিকিউ হইতে পারে সবগুলা সিকিউ তোমাকে খুব সুন্দর করে রিভিশন করাই দিব। তুমি যদি এই অধ্যায়টা অনেক আগে পড়ে ফেলছো বা ভুলে গেছো, শর্ট টাইমের মধ্যে রিভিশন করতে চাচ্ছ, অথবা তোমার সামনে কোনো এক্সাম, সেই এক্সামের আগে এই অধ্যায়টা তুমি এই একটা ক্লাসের মাধ্যমে একদম শর্ট টাইমে খুব সুন্দর করে রিভিশন করতে পারবা। সো একটা অধ্যায় রিভিশন করার জন্য এর চেয়ে বেটার অপশন তোমার জন্য কিছু হইতে পারে না। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখব যে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখটা কি? তরঙ্গে অবস্থিত সমদশা সম্পূর্ণ কোণার চলার পথকে বলবা কি? তরঙ্গ মুখ। বুঝলাম, তরঙ্গে অবস্থিত সমদশা সম্পূর্ণ কোণার চলার পথকে আমরা বলবো তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ দুই ধরনের হইতে পারে, একটা গোলীয় তরঙ্গ মুখ আর একটা সমান্তরাল তরঙ্গ মুখ। ওকে, মনে করে এটা একটা তরঙ্গ, এটা একটা কি বলতো? তরঙ্গ। তরঙ্গের এই যে এই বিন্দুটা তরঙ্গ শীর্ষ এবং এটা তরঙ্গ খাস বা তরঙ্গ পাত। বুঝলাম, তরঙ্গের এই বিন্দুকে বলবো তরঙ্গ শীর্ষ এবং এই বিন্দুকে বলবো তরঙ্গ পাত বা তরঙ্গ খাস। ওকে, তাহলে আমাকে বলবো ভাইয়া এই যে এই বিন্দু এবং এই বিন্দু দুইটা কি সমদশায় আছে কিনা বলতো? হ্যাঁ, অবশ্যই এই বিন্দু এবং এইটা দুটো একই দশায় আছে। তো আমরা কি জানি, সমদশা সম্পূর্ণ কোণাগুলার যেই চলার পথ, সেই চলার পথকে আমরা বলবো তরঙ্গ মুখ। সো এই দুটা কোণার সমদশায় আছে, এদের চলার পথ এই যে এইটা। সো এই দুটা কোণার এই চলার পথকে আমরা বলবো তরঙ্গ মুখ। বুঝলাম, তরঙ্গ মুখ দুই প্রকার, একটা গোলীয় আর একটা সমান্তরাল। সো গোলীয় তরঙ্গমুখ আমরা কখন পাবো? দেখো, মনে করি একটা মোমবাতি, মোমবাতি থেকে এই তরঙ্গগুলা বের হচ্ছে। কেমন? এই তরঙ্গগুলা বের হচ্ছে বিভিন্ন চারপাশে। মোমবাতিতে যদি আলো ধরো, চারপাশে কিন্তু আলো ছড়াই যাবে। সো মোমবাতি থেকে চারপাশে আমাদের কি বের হচ্ছে? তরঙ্গ বের হচ্ছে। ওকে ফাইন, তাহলে তরঙ্গগুলা দেখো, যে এই তরঙ্গের এইটা কি তরঙ্গ শীর্ষ, এইটার তরঙ্গ শীর্ষ, এইটা প্রত্যেকটা তরঙ্গের তরঙ্গ শীর্ষকে আমরা যদি কি করি বলতো? একত্র করি। প্রত্যেকটা তরঙ্গের তরঙ্গ শীর্ষকে আমরা যদি একত্র করি, করলে যে চলার পথটা পাবো সেইটা আমাদের কি? তরঙ্গ মুখ। আর এই তরঙ্গ মুখটা দেখতে কেমন? গোলীয় না? হ্যাঁ, গোলীয়। সে এই তরঙ্গ মুখকে আমরা বলবো গোলীয় তরঙ্গ মুখ। বুঝলাম, তরঙ্গের প্রত্যেকটা তরঙ্গ শীর্ষের উপরে একটা করে বিন্দু নিছি। তরঙ্গ শীর্ষের উপরে যতগুলা বিন্দু থাকবে সেগুলো কি? সমদশায় আছে। আবার এই যে দেখো, তরঙ্গ পাদের উপরে যতগুলা বিন্দু থাকবে সেগুলো সমদশায় থাকবে, তাই না? আমরা তরঙ্গ শীর্ষের উপর যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু নিয়ে তরঙ্গ শীর্ষের এই বিন্দুগুলাকে যদি একত্র করলে যে চলার পথটা পাবো সেটা হবে গোলীয়। সো এই জন্য এই তরঙ্গ মুখকে বলবো গোলীয়। সেম ভাবে তুমি তরঙ্গ খাজ নাও, এই যে তরঙ্গ খাজের উপর প্রত্যেকটা বিন্দু নাও, প্রত্যেকটা তরঙ্গের তরঙ্গ খাজের উপর বিন্দু নাও, নিয়ে এই বিন্দুগুলোকে সংযুক্ত করলে তুমি যে চলার পথ পাবা সেটাও কেমন হবে? গোলীয় হবে। সো মোমবাতি থেকে, এই ধরনের আলোক সোর্স থেকে আমরা যে ধরনের তরঙ্গ মুখটা পাই সেটা কেমন হয়? গোলীয় হয়। বুঝলাম। সো এবার দেখো আমাদের সমান্তরাল তরঙ্গ মুখ। মনে করো তুমি লাইট ধরছো, তাহলে আলোটা কি হবে? কেবল কিন্তু সামনের দিকে যাবে, তাই না? লাইট ধরলে তুমি কি আলো পেছন দিকে পাবা না। লাইট যদি ধরো, শুধু আলো সামনের দিকে পাবা। সো লাইট থেকে আলো বের হচ্ছে। ওকে ফাইন, লাইট থেকে যদি আলো বের হয়, তবে এই আলোগুলার এই যে দেখো তরঙ্গ শীর্ষ নাও, এই তরঙ্গ শীর্ষ নিলা, তরঙ্গ শীর্ষ নিয়ে এই তিনটা তরঙ্গ শীর্ষের উপর যে বিন্দুগুলো আছে সেগুলো কেমনে আছে? সমদশায় আছে। সো সমদশা সম্পূর্ণ এই কোণাগুলোর চলার পথ যেটা, সেটা কি হবে? তরঙ্গ মুখ। তাহলে এই তিনটা সমদশা সম্পূর্ণ কোণার চলার পথটা কেমন বলতো? সমান্তরাল না? অবশ্যই সমান্তরাল। আমরা লাইট থেকে যে ধরনের তরঙ্গ মুখ পাবো সেটা হবে সমান্তরাল। সেম ভাবে তুমি দেখো, এই যে তুমি তরঙ্গ খাজের উপর বিন্দুগুলো নাও, তরঙ্গ খাজের উপর বিন্দুগুলো নাও, তিনটা বিন্দু সমদশায় আছে, এদের চলার পথকে ডিফাইন করো। তাহলে এই চলার পথটা কেমন হচ্ছে? সমান্তরাল। তো এই ধরনের তরঙ্গ মুখকে আমরা বলবো সমান্তরাল তরঙ্গ মুখ। ক্লিয়ার? আশা করি বুঝছি। এবার আসো, তুমি বাস্তবে একটা উদাহরণ দেখতে পাবা। পুকুরের মাঝখানে যদি তুমি ঢিল মারলে দেখবা ঢেউগুলা কেমনে যাবে? এই যে এমনি গোল হয়ে চারপাশে ছড়িয়ে যাবে। তো এই তরঙ্গ মুখটা তাহলে কিসের উদাহরণ বলতো? গোলীয় তরঙ্গ মুখের উদাহরণ। বুঝলাম? আশা করি বুঝছি। ওকে, এবার আসো যে হাইগেন্সের নীতি কি বলে? যে তরঙ্গের উপর, এই যে দেখো, তরঙ্গের উপর যে বিন্দুগুলো থাকবে সেগুলো আমাদের কি হবে বলতো? নিশ্চয়ই সমদশায় হবে। তরঙ্গ মুখের উপর যে কোণাগুলা থাকবে সেগুলো কি সমদশায় থাকবে না? অবশ্যই থাকবে, কারণ আমরা তো জানি সমদশা সম্পূর্ণ কোণাগুলাই তো তরঙ্গ মুখ সৃষ্টি করে। তার মানে তরঙ্গ মুখের উপর যে কোণাগুলো থাকবে সেগুলো সমদশায় থাকবে এবং এই প্রত্যেকটা কোণার কম্পাঙ্ক সেম হবে। এটা হাইগেন্সের প্রথম নীতি। দ্বিতীয়তে কি বলে সে? যে তরঙ্গ মুখের উপর অবস্থিত যতগুলা কোণা থাকবে এগুলো গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে আমাদের তরঙ্গ মুখের উপর যতগুলো বিন্দু থাকবে এগুলো সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে।
বুঝলাম সেকেন্ডারি সোর্স মানে কি, এগুলো থেকে আবার একটা করে তরঙ্গমুখ সৃষ্টি হবে, আবার একটা করে তরঙ্গমুখ সৃষ্টি হবে। বুঝছো? এটা আমাদের প্রাইমারি লাইট সোর্স। ওকে, মানে এটা আমাদের মুখ্য আলোক উৎস। এইখান থেকে আমাদের এই যে এই তরঙ্গমুখটা সৃষ্টি হয়েছে। এই তরঙ্গমুখের উপর যতগুলো বিন্দু থাকবে, এই বিন্দুগুলা বা এই কণাগুলো আবার গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে, অর্থাৎ সেকেন্ডারি আমাদের উৎস হিসেবে কাজ করবে। কেমন? এগুলো সেকেন্ডারি উৎস বা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করা মানে এই বিন্দু থেকে আবার এইরকম আবার তরঙ্গমুখ সৃষ্টি হবে, এবং এই প্রত্যেকটা তরঙ্গমুখের বেগ এই আদি তরঙ্গের বেগের সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা তরঙ্গের বেগ সমান হবে। এই দুটা নীতি পরীক্ষায় কিন্তু আসে। হাইগেন্সের নীতিগুলা লেখো। তাহলে প্রথম নীতিতে সে কি বলে যে এই তরঙ্গমুখের উপর অবস্থিত যতগুলো কণা থাকবে সেগুলো সমদশায় থাকবে এবং তাদের কি হবে, তাদের কম্পাঙ্ক এক হবে, এবং এই আমাদের এই তরঙ্গমুখের উপর অবস্থিত যতগুলো কণা থাকবে সেগুলা গৌণ উৎস হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটা তরঙ্গের বেগ কি হবে, সমান হবে। ওকে ফাইন। এবার আমরা পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখব। পথ পার্থক্য মানে তরঙ্গের উপর অবস্থিত দুইটা কোণার মধ্যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা আমাদের কি পথ পার্থক্য। এই একটা কোণা, এই একটা কোণা, সো এই দুটা কোণার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি ল্যামডা। এই দুইটা কোণার মধ্যবর্তী দূরত্বকে বলতেছি ল্যামডা, যেটাকে আমরা বলবো পথ পার্থক্য। পথ পার্থক্য মানে আশা করি বুঝছি দুইটা কোণার মধ্যবর্তী দূরত্ব। আর দশা পার্থক্য মানে কি, মনে রাখবা দুইটা কোণার মধ্যবর্তী কোণের যেই ব্যবধান, দুইটা কোণার মধ্যবর্তী কোণের ব্যবধানটা আমাদের দশা পার্থক্য। আমাকে বলবা যে ভাই এই কোণা এবং এই কোণা, এই দুটা কোণার মধ্যবর্তী কোণের পার্থক্যটা কত? নিশ্চয়ই বুঝতেছো যে ভাই এইটা এবং এই বিন্দু, দুইটা বিন্দুর আমাদের মধ্যবর্তী কোণের পার্থক্য 360। আমরা জানি এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী কোণের পার্থক্য 90, এই বিন্দু এবং এইটার মধ্যবর্তী কোণের পার্থক্য 180, এটা আমরা জানি। সো দশা পার্থক্য মানে তাদের দুইটা কোণার মধ্যে যে আমাদের কোণের যে পার্থক্য সেইটা। আর পথ পার্থক্য মানে দুইটা কোণের মধ্যবর্তী দূরত্ব। বুঝছি সে এই পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে, প্রমাণ আপাতত প্রয়োজন নেই, শুধু সূত্রটা মনে রাখবো। সেটা কি, যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, অর্থাৎ দপা ইকুয়াল টু 2π/λ ইন্টু পপা। সহজে মনে রাখবা যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই একটা সম্পর্ক থেকে হাজার হাজার এমসিকিউ আছে, তো খুব ভালো করে মনে রাখবা যে দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু 2π/λ ইন্টু পপা, অর্থাৎ দপা ইকুয়াল টু 2π/λ ইন্টু কি বলতো, পপা। এবার আসো যে তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন মানে দুইটা তরঙ্গের বীজগণিতিক যোগফল। তরঙ্গের উপরিপাতনের ফলে দুই ধরনের তরঙ্গ সৃষ্টি হতে পারে, একটা গঠনমূলক তরঙ্গ, একটা ধ্বংসাত্মক তরঙ্গ। সো গঠনমূলক তরঙ্গ কখন হবে, যখন তারা সমদশায় মিলিত হবে। এই যে দেখো দুটা তরঙ্গ একই দশায় মিলিত হচ্ছে, সো সমদশায় যদি মিলিত হয় তাহলে আমরা নতুন যে তরঙ্গটা পাবো সেইটা এই দুটার যোগফল হবে। আর ধ্বংসাত্মক কখন হবে, যখন তারা বিপরীত দশায় মিলিত হবে। কখন বলতো, যখন তারা বিপরীত দশায় মিলিত হবে। সো বিপরীত দশায় যদি দুইটা তরঙ্গ মিলিত হয়েছে, এই তরঙ্গ এই তরঙ্গ দুটা যদি বিপরীত দশায় মিলিত হয়, হওয়ার ফলে যে আমরা নতুন তরঙ্গটা পাবো সেটা কি হবে, এদের বিয়োগফল। সো এই দুটা যদি সমান হয় তাহলে এখানে যে তরঙ্গটা পাবো সেটার তরঙ্গ দৈর্ঘ্য হবে 0। বুঝলাম? আশা করি বুঝছি। সো গঠনমূলক মানে একই দশায় মিলিত হওয়া, আর ধ্বংসাত্মক মানে বিপরীত দশায় মিলিত হওয়া। এবার আমরা দেখবো যে সুসংগত উৎস, এগুলো কিন্তু পরীক্ষায় সংজ্ঞাতে আসে। সুসংগত উৎস কি, দুইটা উৎস, এমন দুইটা উৎস যেই দুইটা উৎস থেকে আমাদের সমদশায় এবং সমান পথ পার্থক্যের তরঙ্গ বের হবে। কি বললাম, সুসংগত উৎস মানে এমন দুইটা উৎস যেই দুইটা উৎস থেকে যে আলোগুলো নির্গত হবে বা যে তরঙ্গ নির্গত হবে সেগুলো একই দশায় নির্গত হবে, অথবা তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান হইতে হবে, একই সাথে তাদের ফ্রিকোয়েন্সির সমান হইতে হবে। বুঝছো? তাহলে আমাদের আশা করি বুঝছি সুসংগত উৎস কি, যে দুইটা উৎস থেকে যদি একই দশা পার্থক্য বা একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়, তবে ওই দশাকে, ওই দুটা উৎসকে আমরা বলবো কি, সুসংগত উৎস। ক্লিয়ার? আশা করি বুঝছি। ওকে ফাইন। এবার দেখো বাতিচার আমরা দেখবো। বাতিচারটা কি, আলোর উপরিপাতনের ফলে যে উজ্জ্বল বা অন্ধকার ডোরা ক্রমান্বয়ে সৃষ্টি হয় তাকে আমরা বলবো আলোর বাতিচার। বুঝলাম বাতিচারটা কি, আলোর উপরিপাতনের ফলে আমাদের যে উজ্জ্বল বা অন্ধকার ডোরার ক্রমান্বয়ে সৃষ্টি হয় সেটাকে বলবো আমরা আলোর বাতিচার। ওকে, তাহলে বাতিচারের শর্ত আমাদের আছে যে আমাদের দুইটা আলো শুধু মিলিত হইলেই হবে না, দুইটা তরঙ্গের মিলিত হওয়ার কিছু শর্ত আছে। শর্তটা কি, যে অবশ্যই উৎস, যে উৎস থেকে আলো নির্গত হবে সেটা সূক্ষ্ম হইতে হবে এবং ক্ষুদ্র হইতে হবে, একই সাথে উৎস দুটা সুসংগত হইতে হবে।
বুঝলাম যে দুটো উৎস থেকে আলো নির্গত হবে ওই উৎস দুটা ক্ষুদ্র সূক্ষ্ম হবে, একই সাথে সুসংগত হবে। এই শর্তটা মানলে আমাদের কেবল বাতিচার সম্ভব। তাহলে বাতিচারের ফলে কি হয়? আমাদের গঠনমূলক বাতিচার বা ধ্বংসাত্মক বাতিচার সৃষ্টি হয়। গঠনমূলক বাতিচার মানে উজ্জ্বল পর্যায় সৃষ্টি হওয়া বা উজ্জ্বল ডোরার সৃষ্টি হওয়া, আর ধ্বংসাত্মক বাতিচার মানে অন্ধকার পর্যায় সৃষ্টি হওয়া। বুঝলাম তাহলে বাতিচার কাকে বলে? পারা যাবে যে আলোর উপরিপাতনের ফলে আমাদের যদি গঠনমূলক বা ধ্বংসাত্মক পর্যায়ের সৃষ্টি হয় তবে তাকে বলবো আমরা বাতিচার। ওকে, আশা করি বুঝছে। যদি একই দশায় মিলিত হয়, যে দেখো দুটো আলো যদি একই দশায় মিলিত হয় তবে আমাদের এরকম গঠনমূলক বাতিচার তৈরি হবে। ওকে, অর্থাৎ বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে। আর যদি এইরকম বিপরীত দশায়, এই দুটো তরঙ্গের দশা বিপরীত, এটা কি বুঝতেছ? দেখো যখন এইখানে আমাদের তরঙ্গটা শীর্ষ পায়, একই সাথে এই তরঙ্গের এইখানে কি পাচ্ছে? তরঙ্গ পায়, মানে এটা যখন উপরে উঠতেছে এটা নিচে উঠতেছে। সো এই দুটা কি বিপরীত দশায় আছে। বিপরীত দশায় থাকলে তা আমরা কি পাবো? ধ্বংসাত্মক বাতিচার, অর্থাৎ আমরা এরকম অন্ধকার পর্যায়ে পাবো, এখানে কোনো তরঙ্গই সৃষ্টি হবে না। বুঝছো? একই দশায় মিলিত হলে গঠনমূলক পাবো, আর বিপরীত দশায় মিলিত হলে কি পাবো? ধ্বংসাত্মক বাতিচার পাবো। এবার তাহলে আলোর বাতিচারের ক্ষেত্রে কি হবে? একটা উৎস থেকে আলো নির্গত হবে, এরকম দুটা চির থাকবে। এই দুটা চির দিয়ে এই দুটা আলো বা তরঙ্গ পরস্পর এই সামনে একটা পর্দা থাকবে, পর্দার উপর গিয়ে আপতিত হবে। ওকে, উৎসে দুটা চির থাকবে, চির থেকে আলো সামনের একটা পর্দায় গিয়ে কি হবে বলতো? আপতিত হবে। ওকে, তাহলে এই দুটা আলো যদি আমাদের সমদশায় মিলিত হয় তাহলে এরকম উজ্জ্বল পর্যায় সৃষ্টি করবে, আর যদি বিপরীত দশায় মিলিত হয় তবে এরকম অন্ধকার পর্যায় সৃষ্টি করবে। যেখানে একই দশায় মিলিত হয় সেখানে উজ্জ্বল, যেখানে বিপরীত দশায় মিলিত হবে সেখানে অন্ধকার পর্যায় সৃষ্টি করবে। এরকম ক্রমান্বয়ে আমাদের উজ্জ্বল এবং অন্ধকার পর্যায় সৃষ্টি হইতেই থাকবে। বুঝছি কি বুঝিনি? আলোর ক্রমান্বয়ে এরকম অন্ধকার এবং উজ্জ্বল পর্যায়ের সৃষ্টি হবে, যেটাকে আমরা বলতেছি কি বলতো? বাতিচার। যে দুইটা আলোর আমাদের একই দশায় মিলিত হইলে এরকম গঠনমূলক বাতিচার বা উজ্জ্বল ডোরা, এবং বিপরীত দশায় মিলিত হইলে এরকম অন্ধকার ডোরা বা ধ্বংসাত্মক বাতিচার তৈরি হবে, যাকে আমরা বলবো কি? আলোর বাতিচার। বুঝছি? তাহলে আমাদের এরকম গঠনমূলক এবং ধ্বংসাত্মক বাতিচার তৈরি হবে। তাহলে আমরা কখনই গঠনমূলক বাতিচার আর কখনই বা ধ্বংসাত্মক বাতিচার হবে সেটার শর্ত একটু আমরা দেখে আসি। কখন গঠনমূলক বাতিচার আর কখন ধ্বংসাত্মক বাতিচার হবে? গঠনমূলক বাতিচার মানে কি বলতো? উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। কি উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে? আর গঠনমূলক বাতিচার কখন হয়? যখন তারা সমদশায় মিলিত হয়। আর ধ্বংসাত্মক বাতিচার মানে কি বলতো? কখন ধ্বংসাত্মক বাতিচার হবে? যখন আলো বা তরঙ্গ দুটা বিপরীত দশায় মিলিত হবে, তাই না? এবং আমাদের ধ্বংসাত্মক বাতিচারের ফলে কেমন ডোরা পাই? অন্ধকার ডোরা পাই। ওকে, বুঝছি। আর এই যে গঠনমূলক বাতিচারকে আমরা চরমও বলতে পারি এবং ধ্বংসাত্মক বাতিচারকে আমরা বলতে পারি অবম। সো গঠনমূলক বাতিচার, উজ্জ্বল ডোরা বা সমদশা বা চরম মানে যা বোঝাবে, তিনটা চারটা সেম কথাই নির্দেশ করবে। ওকে, তাহলে গঠনমূলক বাতিচার বা উজ্জ্বল ডোরা বা চরম এর শর্ত কি? আমাদের দশা পার্থক্য হইতে হবে পায়ের জোর গুণিতক, অর্থাৎ এন পাই। দশা পার্থক্য যদি আমরা পায়ের জোর গুণিতক পাই তবে আমরা গঠনমূলক বাতিচার পাবো। আর ধ্বংসাত্মক বাতিচার কখন পাবো? যখন আমাদের দশা পার্থক্য পায়ের বিজোড় গুণিতক হবে। কি হবে? পায়ের বিজোড় গুণিতক হইলে আমরা ধ্বংসাত্মক বাতিচার পাবো, আর গঠনমূলক পাবো পায়ের বিজোড় গুণিতক। বিজোড় সংখ্যা মানে কি বোঝায়? 2n+1ও বোঝায় বিজোড়, আবার 2n-1ও বোঝায় বিজোড় দ্বারা। তুমি দুইটাই ব্যবহার করতে পারো, তবে সর্বদা আমরা 2n-1ই ব্যবহার করব। এইটা ব্যবহার করলে ফায়দা কি? প্রশ্নে n এর মান যত দেওয়া থাকবে ঠিক ততই বসাইতে পারবো। আর উপরের সূত্র 2n+1 যদি ব্যবহার করো তবে প্রশ্নে n এর মান যা দেওয়া থাকবে তার চেয়ে 1 কম ব্যবহার করতে হবে। ওকে, সো এইটা বেটার, সর্বদা আমরা এটা ব্যবহার করবো। 2n-1 পাই। পায়ের বিজোড় গুণিতক হইলে ধ্বংসাত্মক, আর পায়ের জোড় গুণিতক হইলে আমাদের কি? গঠনমূলক বাতিচার। সেটা আমরা কি জানলাম? দশা পার্থক্য। যদি পরীক্ষায় বলে যে পদ পার্থক্য কি হবে, বের করো। গঠনমূলক বাতিচারের পদ পার্থক্য কি হবে? তুমি কি এটা মুখস্থ করার প্রয়োজন আছে? না, আমরা বের করবো। আমরা তো জানি দশা পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক তুমি জানো, তাহলে আমাকে বলবা দশা পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক। ভাইয়া দপা = 2π/λ পপা, এটা দশা পার্থক্য এবং পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক। গঠনমূলক বাতিচার পাবো যখন দশা পার্থক্যের মান n পাই। সো এবার পদ পার্থক্য বের করব। সো দশা পার্থক্যের মান যদি n পাই হয় তবে পদ পার্থক্যের মান এখান থেকে বের করতে পারবা না? নিশ্চয়ই পারবা। দশা পার্থক্যের মান বসাই দাও n পাই, তাহলে একে দুই পাশ থেকে পাই পাই মোকাবেলা করো, তাহলে পদ পার্থক্যের মান পাবা λ/2 × n, অর্থাৎ λ/2 এর কি হবে? জোর গুণিতক। পদ পার্থক্য যদি আমরা তাইলে পাইলাম গঠনমূলক বাতিচারের পদ পার্থক্য কি? λ/2 এর জোর গুণিতক। λ/2 এর জোর গুণিতক হইলে আমরা গঠনমূলক বাতিচার পাবো। ওকে, আবার সেম ভাবে তুমি বের করবে ধ্বংসাত্মক বাতিচারের জন্য পদ পার্থক্য কি হইতে হবে? λ/2 এর বিজোড় গুণিতক। এটা বের করা যাবে না? নিশ্চয়ই যাবে। দপা = 2π/λ পপা। দপার মান তুমি জানো, এই যে দশা পার্থক্য 2n-1 × π বসাই দিবা, তাহলে পদ পার্থক্যের মান পাবা λ/2 × 2n-1, অর্থাৎ λ/2 এর বিজোড় গুণিতক যদি পদ পার্থক্য হয় তবে অন্ধকার
এবার আসো আমাদের, তাহলে আমাকে বলবা যে ভাই আলো যখন সমদশায় মিলিত হবে তখন উজ্জ্বল ডোরা পাবো, যখন বিপরীত দশায় মিলিত হবে তখন আমাদের কি অন্ধকার ডোরা পাবো। সে এই যে কেন্দ্রের যে উজ্জ্বল ডোরা, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এই উজ্জ্বল ডোরাকে আমরা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। ওকে, এরপরে একটা অন্ধকার একটা উজ্জ্বল, এভাবে ক্রমান্বয়ে আমরা পাবো। এবং প্রত্যেকটা যে ডোরা থাকবে এগুলো ডোরার প্রস্থ সেম হবে, উজ্জ্বলতাও সমান হবে। প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম হবে এবং একই সাথে প্রত্যেকটার উজ্জ্বলতাও সেম হবে। বুঝলাম? এবার আমাকে বলবা যে এই দুটা চির থেকে আলো বের হচ্ছিল, এই দুটা চিরের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো এ। দুটা চিরের মধ্যবর্তী দূরত্বকে কি বলবো? এ। এবং এই চির থেকে এই যে পর্দার উপর আলো পড়তেছে এদের মধ্যবর্তী দূরত্বকে বলবো ক্যাপিটাল ডি। তাহলে এই উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল ডি এবং এই দুটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? এ। এইটুকু বুঝছি? আশা করি বুঝছি। তাহলে এবার আমি তোমাকে বলতে চাচ্ছি যে ভাইয়া তুমি আমাকে বলবা এই যে কেন্দ্রীয় যে উজ্জ্বল ডোরা আছে, এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমি চাচ্ছি এই উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করতে, মানে এই দূরত্ব তোমাকে বের করতে চাচ্ছি। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তুমি এই ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করো, বা তোমাকে বললাম কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে এই ডোরার মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করে দাও। কেমনে বের করবা বলো তো? এটা বের করার সূত্র হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে এটা মনে করো এনতম উজ্জ্বল ডোরা, কততম? এনতম। সো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার এই মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বকে আমরা বলতেছি এক্সএন। কি বলতেছি বলো তো? যে এক্সএন। বুঝলাম? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে কোনো ডোরা, যদি এই ডোরা ধরে নেই তাহলে এই ডোরা এনতম ডোরা হইলে এই এনতম ডোরার মধ্যবর্তী দূরত্ব এক্সএন। ওকে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম ডোরার মধ্যবর্তী দূরত্ব এক্সএন। এই দূরত্ব নির্ণয়ের সূত্র xn = l lambda d by a। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের সূত্র l lambda d by a। এনটা কি? কত নাম্বার ডোরার দূরত্ব বের করবা সেইটা। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, যে আলো তুমি বের করতেছে এই তরঙ্গ দৈর্ঘ্য কত। ডিটা কি? এই যে উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব। আর এটা কি বলতো? এ আমাদের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বুঝলাম? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা। এবার আমাকে বলবা উজ্জ্বলের বের করলে, আমি তোমাকে যদি বলি এই অন্ধকার ডোরার দূরত্ব বের করো, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? আমরা যদি এইটা বের করতে চাই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, তবে সূত্র কি হবে বলতো? এখানে এন কিসের জন্য ব্যবহার হয়েছে আমরা কি জানি? যে আমাদের গঠনমূলক বাতিচারের জন্য আমাদের পথ পার্থক্য কি ছিল? ল্যামডা এর জোড় গুণিতক, তাই না? আর ধ্বংসাত্মক বাতিচারের জন্য আমাকে বলবা পথ পার্থক্য কি ছিল? যে ল্যামডা এর কি? বিজোড় গুণিতক। ল্যামডা এর কি? বিজোড় গুণিতক। সো এই জন্য আমরা ধ্বংসাত্মক বাতিচারের মধ্যবর্তী দূরত্ব যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই, তবে সেই সূত্র হবে জাস্ট 2n - 1 × lambda d by a। অর্থাৎ এই n এর জায়গায় আমাদের জাস্ট চলে আসবে 2n - 1। বুঝছি কি বুঝি নাই? n এর জায়গায় কি আসবে? 2n - 1 আসবে। 2n - 1 × lambda d by a। সেটা আমাদের কি হবে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। দুটো সূত্র খুবই ভালো করে মনে রাখবা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব xn = n lambda d by a। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র 2n - 1 × lambda d by a। এবার আসো যে আমরা তোমাকে যদি বলি যে পরপর দুটা উজ্জ্বল ডোরা কোনটা, আমাকে বলবা যে ভাইয়া তোমাকে যদি বলা হয় যে পরপর দুটা উজ্জ্বল ডোরা মানে কি বোঝো? আমাকে বলবা যে এই একটা উজ্জ্বল ডোরার কেন্দ্র, এই একটা উজ্জ্বল ডোরার কেন্দ্র। দুইটা উজ্জ্বল ডোরার মানে পরপর এই একটা উজ্জ্বল, এই একটা উজ্জ্বল, তার মানে পরপর দুটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই যে এইটা, এইটুকু দূরত্বকে আমি ধরে নিলাম ডেল এক্স। ওকে, পরপর দুটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডেল এক্স। এবার যদি বলি এটা তার মানে কি বুঝতেছো? পরপর দুটি উজ্জ্বল ডোরা, তাই না? সো এইটাকে আমরা পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমরা এইটা দ্বারাও প্রকাশ করতে পারি। দেখো যে এই যে একটা ডোরার শুরু থেকে আরেকটা ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা বলতে পারবো যে পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। বলতো এই ডোরা থেকে এই ডোরার মধ্যবর্তী দূরত্ব কোনটা? নিশ্চয়ই এইটুকু দূরত্বই তো, তাই না? এই উজ্জ্বল ডোরা থেকে দেখো এই উজ্জ্বল ডোরা থেকে এই পরের উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এইটুকু। বুঝলাম? সো পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে এটা বোঝাবে, যাকে ডেল এক্স বলতেছি। আবার এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দ্বারাও পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বোঝাবে। বুঝলাম? এবার যদি বলি পরপর দুটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে কি? এই অন্ধকার ডোরার কেন্দ্র, এই অন্ধকার ডোরার কেন্দ্র, এদের মধ্যবর্তী দূরত্ব। বা তুমি একই সাথে এইটাও বলতে পারো এই অন্ধকার ডোরার শুরু থেকে এই অন্ধকার ডোরার শুরু পর্যন্ত এই দূরত্বকে আমরা বলতে পারবো ডেল এক্স। বুঝলাম? সো পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে সেম অর্থই নির্দেশ করবে, সেম দূরত্বকেই নির্দেশ করে। ক্লিয়ার? বুঝছো? পরপর দুটা উজ্জ্বল, এই উজ্জ্বলের শুরু থেকে এই উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, দুটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। আবার এই
উজ্জ্বলের কেন্দ্র থেকে এই উজ্জ্বলের কেন্দ্র এই দূরত্বটাও এই দূরত্বের সমানই হবে। এবার তোমাকে যদি বলি ভাইয়া ডোরা ব্যবধান কত, মানে কি একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বই তো ডোরা ব্যবধান, তাই না? বা একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্বই তো কি ডোরা ব্যবধান। তাহলে আমাকে বলবা যে ভাই এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বটা কি? ডোরা ব্যবধান বুঝলা? একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, বা একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে আমাকে বলবা যে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতে পারবো ডোরা ব্যবধান। তাহলে এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কোনটা? নিশ্চয়ই বুঝতেছো ভাই যে এইটা, এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব এইটা, যেটাকে আমরা বলতেছি ডোরা ব্যবধান। তাহলে আমাকে বলবা যে ভাই এই দূরত্বকে কি আমরা বলতে পারি যে পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব? নিশ্চয়ই বলতে পারি, এই যে পরপর দুটা ডোরার মধ্যবর্তী দূরত্ব। তার মানে কি পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যাহা আমাদের ডোরা ব্যবধানও ঠিক তাহাই। বুঝছো? হ্যাঁ, তার মানে আশা করি বুঝছো। সো পরপর দুটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরা ব্যবধান, এই তিনটার মধ্যে যাই বলা হোক না কেন তোমার সেম দূরত্বই নির্দেশ করে। ডোরা ব্যবধান মানে একটা উজ্জ্বল থেকে আর একটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, বা একটা অন্ধকার থেকে আর একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। পরপর দুটা ডোরা ব্যবধান মানে উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে সেম অর্থই নির্দেশ করে। বুঝলাম? সো পরপর দুটা উজ্জ্বল ডোরা বা পরপর দুটা অন্ধকার ডোরা বা ডোরা ব্যবধান কে আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি। এই ডেল এক্স নির্ণয়ের সূত্র ল্যামডা ডি বাই এ। এই ডেল এক্স নির্ণয়ের সূত্র কি বলো? যে ল্যামডা ডি বাই এ। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরপর দুটা উজ্জ্বল অন্ধকার বা ডোরা ব্যবধান, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। ওকে, এবার যদি বলা হয় ডোরা প্রস্থ, তুমি আমাকে বলবা যে ভাই ডোরা প্রস্থ কোনটা? ডোরা প্রস্থ কোনটা? এই যে এইটা, এইটুকু আমাদের কি বলতো? এই যে একটা, এটা উজ্জ্বল ডোরার প্রস্থ। বা যদি অন্ধকারের ডোরার প্রস্থ বলবা কোনটুকু? এই যে এইটুকু আমাদের কি বলো? ডোরার প্রস্থ। সো ডোরার প্রস্থকে আমরা ডেল জেড দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? ডেল জেড দ্বারা। বুঝলাম ডোরার প্রস্থ কি, মানে একটা ডোরার প্রস্থ এইটা। সো এইটুকু দূরত্ব কত আমাকে বলতে পারবা? এইটুকু দূরত্ব কত? দেখো এইখান থেকে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত বলতো? ডেল এক্স। আর ডোরা ব্যবধান কোনটুকু? কেবল এইটুকু। বুঝলাম? এইটুকু ডেল এক্স। আর ডোরা ব্যবধান মানে কোনটুকু? কেবল এইটুকু। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? ডেল এক্সের অর্ধেক না, এই সম্পূর্ণটুকু ডেল এক্স, তাই না? তাহলে এইটুকু কত? ডেল এক্স বাই 2। বুঝলাম? বা এই কালো এইটুকু কত? ডেল এক্স বাই 2। তার মানে বুঝতেছি ডোরা প্রস্থ মানে এই ডোরা ব্যবধানের অর্ধেক। ডোরা প্রস্থ এইটুকুকে আমরা ডেল জেড বলতেছি। আর এইটুকুর দৈর্ঘ্য আমরা জানি কত বলতো? ডেল এক্স। এইটুকুর দৈর্ঘ্য ডেল এক্স, একে যদি অর্ধেক করি তাহলে এইটুকু পাবো। আর এইটুকুর দৈর্ঘ্য যেটা সেটাই তো আমাদের কি? ডোরার প্রস্থ, তাই না? সো ডোরা প্রস্থ মানে আমাদের ডোরা ব্যবধানের অর্ধেক, ডেল এক্স বাই 2। সো ডোরার প্রস্থ ডেল জেড মানে ডেল এক্স বাই 2। ওকে, বুঝছো? ডেল এক্স নির্ণয়ের সূত্র কি? ল্যামডা ডি বাই এ। তাহলে ডোরা প্রস্থ নির্ণয়ের সূত্র কি হবে? এটাকে 2 দ্বারা ভাগ করো। সো ল্যামডা ডি বাই কি হবে বলো? ল্যামডা ডি বাই টোয়াইজ এ হবে। ডেল জেড মানে ডোরা প্রস্থ, আমাদের ডোরা ব্যবধানের অর্ধেক। সো ল্যামডা ডি বাই টোয়াইজ এ। খুবই ভালো করে মনে রাখতে হবে, ডোরার প্রস্থ মানে ডোরা ব্যবধানের অর্ধেক। সো সেইটাকে আমরা ডোরার প্রস্থকে ডেল জেড দ্বারা প্রকাশ করি। ডেল জেড নির্ণয়ের সূত্র ল্যামডা ডি বাই টোয়াইজ এ। শেষ। এইটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো যে অনেক ম্যাথ আমাদের একদম দেখা মাত্রই হয়ে যাবে। এই ম্যাথের ক্ষেত্রে দেখো কি বলতেছে, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বলতেছে প্রশ্নে, চিত্রে কেন্দ্রীয় চরম এই যে 0 বিন্দু থেকে চতুর্থ বিন্দু পি এর দূরত্ব 6 মিলিমিটার। মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে এই বিন্দু এখানে পি আছে, পি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 6 মিলিমিটার এবং বলতেছে পিতে তুমি 4 নাম্বার চরম বিন্দু পাবা, মানে 4 নাম্বার উজ্জ্বল ডোরা পাবা। তাহলে প্রথম প্রশ্ন, উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, মানে ল্যামডার মান বের করতে বলছে। আমরা দেখি কার মান দেওয়া আছে বলতো? এইটুকু মানে কার মান? এটা এক্স এন এর মান। কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এক্স এন এর মান কত? 6 মিলিমিটার। তাহলে দেখো এক্স এর মান দেওয়া আছে কত? 6 মিলিমিটার। কত? 6 মিলিমিটার। মিলিমিটারকে যদি মিটার বানাইতে চাও কি করতে হবে? 10⁻³ দ্বারা গুণ করতে হবে। বুঝলাম? এরপরে আসো, এই দুটা দূরত্ব কি বলতো? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 0.04 মিলিমিটার দেওয়া আছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। সো এ এর মান দেওয়া আছে 0.04 মিলিমিটার। মিলিমিটারকে মিটার বানাও 10⁻³ দ্বারা গুণ। ওকে, এবার এই উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব কি বলো? ডি। উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব ডি। ডি এর মান কত দেওয়া আছে? এই যে দেখো 1 মিটার। ডির মান কত দেওয়া আছে? 1 মিটার। ওকে, তার মানে এই যে ডির মান দেওয়া আছে 1 মিটার। প্রশ্নে বের করতে বলছে কার মান? ল্যামডার মান। ল্যামডা ইকুয়াল টু হোয়াট? এবং তোমাকে বলে দিছে চতুর্থ চরম মানে এন এর মান 4। ল্যামডার মান বের করতে হবে। তাহলে এক্স এর নির্ণয়ের সূত্র কি জানি?
কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় সূত্র xn = n ল্যামডা d/a, ল্যামডার মান বের করতে হবে। তো ল্যামডাকে এক পাশে রাখো, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। তো ল্যামডা সমান হবে xn × a / nd। সব কিছুর মান দেওয়া আছে, xn এর মান বসাই দাও, d এর মান বসাই দাও, সব কিছুর মান দেওয়া আছে, xn এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, n এর মান d এর মান দেওয়া আছে, বসাই দাও, তাহলে তুমি দূরত্ব পেয়ে যাবা কত 60 × 10⁻⁹ মিটার। বুঝলাম? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব xn এর মান দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান দেওয়া আছে, উৎস থেকে পর্দার দূরত্ব d এর মান দেওয়া আছে, বলতেছে ল্যামডা বের করো। তাহলে xn = n ল্যামডা d/a। ওকে, চলো এবার এই কোশ্চেন আমাকে কি বলতেছে ভালো করে বুঝবা। উদ্দীপকের চিরদ্বয় হইতে পর্দার দূরত্ব অর্ধেক করা হইলে, মানে কি, এই যে চির থেকে পর্দার যে দূরত্ব আছে এই দূরত্বকে তুমি কি করবা? অর্ধেক করবা। প্রশ্নে বলতেছে চির থেকে পর্দার দূরত্ব যদি অর্ধেক করো তবে ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। বুঝলাম যে তুমি এই যে এই উৎস থেকে এই চিরের, দেখো এই যে উৎস থেকে এই পর্দার যে মধ্যবর্তী দূরত্ব d আছে, এই d কে তুমি যদি অর্ধেক করে দাও, তবে তুমি যে ডোরা ব্যবধানটা পাবা সেইটার মান তোমার ডোরা প্রস্থের সমান হবে কিনা সেইটা বের করতে বলতেছে। ক্লিয়ার? বুঝলাম। তাহলে আমরা প্রথমেই বের করে নেই যে ভাই ডোরার প্রস্থটা কত। স্বাভাবিক অবস্থায় এইটুকু দূরত্ব যখন d ছিল তখন আমাদের ডোরা প্রস্থটা কত সেটা বের করি। ডোরা প্রস্থ মানে কি? ডেল জেড নির্ণয় সূত্র কি? ল্যামডা d/2a। ডোরা প্রস্থ নির্ণয় সূত্র ল্যামডা d/2a। সব কিছুর মান, ল্যামডার মান আগের মাত্রা আমরা বের করছি কত 60 × 10⁻⁹, d এর মান উৎস থেকে পর্দার দূরত্ব কত 1 মিটার, এবং a মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.004 মিলিমিটারকে মিটার বানাই ফেলো। তার মানে তুমি ডোরা প্রস্থের মান পাবা 750 × 10⁻⁶ মিটার। বুঝলাম? হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় ডোরার প্রস্থের মান পাইলাম এত। তাহলে প্রশ্নে বলতেছে তুমি যদি ডোরার প্রস্থকে এবার অর্ধেক করে দাও তাহলে ডোরা ব্যবধান যত হবে সেইটা এই আগের ডোরার প্রস্থের সমান হবে কিনা। বুঝলাম। তাহলে এবার কি বের করবো? ডোরা ব্যবধান বের করবো। কখন? যখন এই d এর মান d/2 হবে। সো ডোরা ব্যবধান যখন বের করবো তখন d এর মানটা কি হবে বলো তো? d/2 হবে। d/2 মানে কত? d এর মান কত? 1 /2। সো এখন ডোরা ব্যবধান বের করার ক্ষেত্রে এই উৎস থেকে পর্দার দূরত্ব হবে 1/2 মিটার। ওকে, তাহলে ডোরা ব্যবধান নির্ণয় সূত্র যে ভাই ΔX = ল্যামডা d/a। ডোরা ব্যবধান নির্ণয় সূত্র এটা, আর ডোরা প্রস্থ 2a। মনে রাখবে, এখানে তোমরা কনফিউজ হয়ে যাও। ডোরা ব্যবধান মানে ল্যামডা d/a আর ডোরা প্রস্থ মানে ল্যামডা d/2a। ল্যামডার মান d এর মান, জাস্ট এখানে d এর মানটা মনে রাখতে হবে কত? অর্ধেক, কারণ প্রশ্নে বলতেছে d/2 করে ফেলছো। সো d এর মান হাফ বসাই দাও। তাহলে তুমি এইখানে যে ডোরা ব্যবধানটা পাবা সেটা কত? 750 × 10⁻⁶ মিটার। যখন তুমি উৎস থেকে পর্দার দূরত্ব অর্ধেক করো তখন ডোরা ব্যবধান হয় এত, 750 × 10⁻⁶ মিটার। স্বাভাবিক অবস্থায় ডোরার প্রস্থ কত ছিল? 750 × 10⁻�6 মিটার। তার মানে আমরা বলতে পারবো যে আমরা যদি দূরত্ব অর্ধেক করি তবে ডোরা ব্যবধান আগের ডোরা প্রস্থের সমান হবে। ক্লিয়ার? বুঝছো? একদমই সহজ। ওকে, এবার পরের মান দেখো, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। কি বলতেছে প্রশ্নে? পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ডোরা উৎপন্ন হবে ব্যাখ্যা করো। এই যে পি বিন্দু দেওয়া আছে, এখানে ধ্বংসাত্মক নাকি তোমার গঠনমূলক ব্যতিচার হবে সেইটা ব্যাখ্যা করতে হবে। দেখি প্রশ্নে কার কার মান দেওয়া আছে। এই যে দেখো প্রশ্নে 600 ন্যানোমিটার মানে কি ল্যামডার মান দেওয়া আছে কত? 600 মিলিমিটার দেওয়া আছে। ওকে ফাইন, মিলিমিটার দেওয়া আছে, এটা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এরপরে দেখো আমাকে এই যে এই দুটা চিরের মধ্যবর্তী দূরত্ব, এই দুটা দেখো, এই দুটা উৎসের মধ্যবর্তী দূরত্ব কত? এর মান কত? 0.2 দেওয়া আছে। ওকে, এর মান 0.2 দেওয়া আছে। মিলিমিটারকে মিটার বানাবো সেটা পরে দেখতেছি। ওকে, এরপরে এই দুটো উৎস থেকে আলো বের হয়ে এখানে মিলিত হচ্ছে, তাই না? এবং তোমাকে দেখো এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে এই উৎস এবং এই উৎসের মধ্যবর্তী যে এই দূরত্বটা দেওয়া আছে 900 মিলিমিটার। কত দেওয়া আছে? 900 মিলিমিটার দেওয়া আছে। এইটুকু ইনফরমেশান আছে। একই সাথে বলতেছে উৎস থেকে পর্দার দূরত্ব 1 মিটার। তাহলে আমাকে এই পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেইটা বের করতে বলতেছে। বুঝছো? আমাকে তুমি এর আগে বলবা যে ভাই মনে করো এইটা এ, এইটা বি, এইটা সি, এটা বি। ওকে, এটা আমাদের বি। দুইটা রেখা, এবি রেখা এবং সিবি রেখা, এই দুটা রেখার মধ্যবর্তী পথ পার্থক্য কত বলো তো? নিশ্চয়ই বলবা যে ভাই এবি এইটুকু আর সিবি এইটুকু, তার মানে এদের মধ্যবর্তী পথ পার্থক্য যে এইটুকু পথ পার্থক্য, সেটাকে আমরা বলতেছি ΔX। বুঝলাম? এই দুটা রেখার মধ্যবর্তী পথ পার্থক্য কতটুকু? এইটুকু ΔX। তাহলে এখানে দেখো যে উৎস থেকে যে দুটো আলো পি বিন্দুতে মিলিত হচ্ছে,
উৎস থেকে যে দুটো আলো পি বিন্দুতে মিলিত হচ্ছে তাদের মাঝখানের পথ পার্থক্য কতটুকু আমাকে বলবা। উৎস থেকে এই বিন্দুতে, এটা উৎস, এইটা আমাদের পি বিন্দু, এই দুটো উৎস থেকে আলো যে পি বিন্দুতে মিলিত হচ্ছে, তবে এই দুটা আলোর পথ পার্থক্য কতটুকু, এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব কতটুকু, নিশ্চয়ই বলবা যে ভাই এতটুকু। এতটুকু দূরত্ব আমাদের এই দুটা রেখার মধ্যবর্তী পথ পার্থক্য, তাই না? এই উপরের রেখা এবং এই নিচের রেখা, এই দুটার মধ্যবর্তী পথ পার্থক্য কতটুকু, এই যে নিচের এইটুকু, এইটুকু। তো এইটুকুর মান দেওয়া আছে কত, 900 মিলিমিটার। তার মানে কি বলতো, যে দুটা উৎস থেকে আলো পি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তো এই দুটো আলো পি বিন্দুতে মিলিত হওয়ার জন্য দুইটা আলোর মধ্যবর্তী পথ পার্থক্য কত, সেটার মান দেওয়া আছে 900 মিলিমিটার। বুঝছি কি বুঝি না? পি বিন্দুতে আমাদের যে আলোটা সৃষ্টি হবে, উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে আমরা জানি না, তবে পি বিন্দুতে আমাদের আলো বা ডোরা ব্যবধান তৈরি হওয়ার জন্য যেই দুটো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, যে দুটো তরঙ্গ বা যে দুটো আলোকে এখানে আপতিত হচ্ছে, সেই দুটো আলোর আমাদের পথ পার্থক্য কত, সেই দুটো আলোর বা তরঙ্গের পথ পার্থক্য এইটুকু। বুঝলাম? পথ পার্থক্যের মান, তার মানে ডেল এক্স এর মান দেওয়া আছে। তাহলে আমাকে বলবা যে আমরা যদি পথ পার্থক্য জানি, তবে কি আমরা বলতে পারবো না সেখানে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক হবে? অবশ্যই পারবো। জানি আমরা যে গঠনমূলক বাতিচার বা গঠনমূলক ডোরা পাওয়ার শর্ত কি হইতে হয়, ল্যামডা এর জোর গুণিতক মানে এল ল্যামডা। পথ পার্থক্য যদি এল ল্যামডা হয় তবে গঠনমূলক ডোরা পাবো, আর ধ্বংসাত্মক কখন পাবা, যখন λ/2 এর বিজোড় গুণিতক হবে। আমরা এখন দেখব যে আমরা যেই পথ পার্থক্য জানি, এই পথ পার্থক্যের জন্য আমরা এনের মানটা কখন আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। প্রথমে আমরা ধরে নিব যে আমরা এই পথ পার্থক্য এইটুকু জানি 900 মিলিমিটার। সো এই পথ পার্থক্যের জন্য পি বিন্দুতে গঠনমূলক বাতিচার তৈরি হবে। আমরা ধরে নিলাম পি বিন্দুতে গঠনমূলক বাতিচার তৈরি হবে। গঠনমূলক বাতিচার হইতে হলে পথ পার্থক্যের মান হইতে হবে এল ল্যামডা, অর্থাৎ এই এনের মান আমরা এখন বের করব। এনের মান যদি পূর্ণ সংখ্যা পাই, এনের মান যদি 2 পাই, তাহলে বলবো যে 900 মিলিমিটার পথ পার্থক্যের জন্য 2 নাম্বার অন্ধকার ডোরা পাবো, 2 নাম্বার কি পাবো, উজ্জ্বল ডোরা পাবো, তাই না? আবার এখান থেকে এনের মান যদি 4 পাই, তাহলে কি বলবো যে আমার 4 নাম্বার কি পাবো, উজ্জ্বল ডোরা পাবো 900 মিলিমিটার পথ পার্থক্যের জন্য। বুঝলাম? তাহলে আমাকে বলবা যে পথ পার্থক্যের মান দেওয়া আছে 900 মিলিমিটার, মিলিমিটারকে মিটার বানাও 10⁻³ দ্বারা গুণ, এনের মান বের করবো। ল্যামডার মান দেওয়া আছে 600 মিলিমিটার, মিলিমিটারকে মিটার বানাও 10⁻³ দ্বারা গুণ, এনের মানটা তাহলে কি পাইলাম 1/5। এনের মান কত পাইলাম 1/5, মানে কি কি বোঝাচ্ছে যে তুমি পথ পার্থক্য যদি 900 মিলিমিটার হয় তবে 1.5 নাম্বার তুমি কি পাবা, উজ্জ্বল ডোরা পাবা। 1.5 নাম্বার উজ্জ্বল ডোরা বলে কিছু আছে না, হয় প্রথম উজ্জ্বল ডোরা, না দ্বিতীয় উজ্জ্বল ডোরা, না তৃতীয় উজ্জ্বল ডোরা। উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা কি ভগ্নাংশ আকারে পাওয়া যাইতে পারে? না, কখনোই পাওয়া যাইতে পারে না। তার মানে আমরা যে প্রথমে ধরে নিয়েছিলাম যে 900 মিলিমিটার পথ পার্থক্যের জন্য আমরা এনতম উজ্জ্বল ডোরা পাবো, সেটা ভুল, কারণ এনের মান আসতেছে 1.5। এনের মান 1.5 মানে কি, তুমি এখানে উজ্জ্বল ডোরাটা তৈরি হওয়া সম্ভব না। বুঝছো কি বোঝো নাই? আশা করি বুঝছি। যদি এর মানে এখানে পূর্ণ সংখ্যা আসতো, তার মানে বলতাম যে আমরা যেহেতু ধরে নিছি পথ পার্থক্য এল ল্যামডা হবে, অর্থাৎ আমরা গঠনমূলক ডোরাটা তৈরি হবে এই পথ পার্থক্যের জন্য এর মান যদি পূর্ণ সংখ্যা পাইতাম তাহলে বলতাম 2, যদি পাইতাম তাহলে বলতাম যে 2 নাম্বার উজ্জ্বল ডোরা তৈরি হবে ওই 900 মিলিমিটার পথ পার্থক্যের জন্য। যেহেতু হচ্ছে না, তার মানে এখানে গঠনমূলক হওয়া সম্ভব না। এবার চেক করবো যে এইখানে ধ্বংসাত্মক ডোরা হবে কিনা। ধ্বংসাত্মক ডোরা হওয়ার শর্ত পথ পার্থক্যের মান λ/2 এর বিজোড় গুণিতক। পথ পার্থক্য কত, 900 মিলিমিটার, মিলিমিটারকে মিটার বানাও। এখান থেকে এনের মানটা হিসেব করো। এনের মান দেখতেছি 2, তার মানে কি বলতো যে পথ পার্থক্যের মান যদি 900 মিলিমিটার হয় তবে আমরা 2 নাম্বার অন্ধকার ডোরা পাবো। পথ পার্থক্য 2 যদি কত হয় বলতো, 900 মিলিমিটার হয়, তবে আমরা কত নাম্বার অন্ধকার ডোরা পাবো, 2 নাম্বার অন্ধকার ডোরা। তার মানে এখান থেকে বুঝে ফেললাম যে ওইখানে পি বিন্দুতে আমাদের কি অন্ধকার নাকি উজ্জ্বল ডোরা তৈরি হবে, অন্ধকার ডোরা তৈরি হবে। বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ এখানে। পরের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই সৃজনশীলটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই একটা টাইপ বুঝলে তুমি এরকম হাজার হাজার সিকিউ পারবা। ওকে, বলতেছে পি বিন্দুটিতে কোন ধরনের বাতিচার পাওয়া যাবে ব্যাখ্যা করে। যে এবার পি বিন্দুতে কোন ধরনের বাতিচার পাওয়া যাবে ব্যাখ্যা করে। এবার কার মান দেওয়া আছে বলো তো আমাকে তুমি, এবার কার মান দেওয়া আছে? এই যে বুঝতেছো ভাইয়া, এই যে কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে xn। কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কি xn। বুঝলাম? কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে xn। এবার পি বিন্দুতে বলতেছে উজ্জ্বল নাকি অন্ধকার তৈরি হবে, কেমনে বের করবা? তুমি প্রথমে ধরবা পি বিন্দুতে আমরা জানি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র nλ/a। এবার আবার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র 2n-1 × λ/a। এটা তুমি জানো, নিশ্চয়ই জানো। তাহলে প্রথমে তুমি ধরবা আগেরটার মতো যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি বিন্দুতে আমাদের কি
এনতম উজ্জ্বল ডোরা তৈরি হবে। পি বিন্দুতে এনতম উজ্জ্বল ডোরা তৈরি হবে। তাহলে এনতম উজ্জ্বল ডোরা তৈরি হওয়ার শর্ত xn ইকুয়াল টু এল ল্যামডা ডি বাই এ। xn এর মান দেওয়া আছে কত, এই যে 8.835 মিলিমিটার। সো এই দূরত্বের জন্য আমরা পি বিন্দুতে এনতম উজ্জ্বল ডোরা পাবো ধরে নিলাম। তার মানে এন এর মানটা বের করবো, এন এর মানটা বের করবো উজ্জ্বল ডোরা ধরে। এন এর মান যদি পূর্ণ সংখ্যা পাই তার মানে বলবো এত নাম্বার উজ্জ্বল ডোরা সম্ভব। যদি না পাই তাহলে আমরা আরেকটা সূত্র দ্বারা চেক করবো, সেটা কি, যে পি বিন্দুতে অন্ধকার ডোরা তৈরি হবে। অন্ধকার ডোরা তৈরির শর্ত সূত্রটা কি, 2n-1 ইন্টু ল্যামডা ডি বাই এ। বুঝলাম? তাহলে প্রথমে ধরবো পি বিন্দুতে উজ্জ্বল ডোরা তৈরি হবে। উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সূত্রটা কি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। এই যে দেখো, এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র xn ইকুয়াল টু এল ল্যামডা ডি বাই এ। এন এর মান বের করবো। xn এর মান দেওয়া আছে 8.835 মিলিমিটার। মিলিমিটারকে মিটার বানাই ফেললাম 10⁻³ দ্বারা গুণ। এ উৎসের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার। মিলিমিটারকে মিটার বানাও 10⁻³ দ্বারা গুণ। উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব 1.5 মিটার, বসাই দাও 1.5। ল্যামডার মান তুমি জানো 5890 মিটার দেওয়া আছে। ল্যামডার মান দেওয়া আছে 5890, 5890 এটা দেওয়া আছে তোমার অ্যানস্ট্রম এককে। বুঝছো? ল্যামডার মান দেওয়া আছে 5890 অ্যানস্ট্রম। তাহলে অ্যানস্ট্রমকে মিটার বানাইতে হবে। অ্যানস্ট্রমকে মিটার বানাইতে 10⁻10 দ্বারা গুণ। xn এর মান, এর মান, ল্যামডার মান, ডির মান দেওয়া আছে। আমরা এন এর মান বের করতেছি। এন এর মান যদি পূর্ণ সংখ্যা বের হয় তবে বলবো এততম উজ্জ্বল ডোরা তৈরি হবে, কারণ আমরা এনতম উজ্জ্বল ডোরার জন্য সূত্রটা ব্যবহার করতেছি। এন এর মান পূর্ণ সংখ্যা এলে আসলে উজ্জ্বল ডোরা তৈরি হবে, না এলে উজ্জ্বল ডোরা তৈরি হবে না। এন এর মান কি পাইছি 10। এন এর মান কি পাইছি 10, অর্থাৎ এই কেন্দ্রীয় চরম থেকে 8.835 মিলিমিটার দূরে গিয়ে 10 নাম্বার উজ্জ্বল ডোরা তৈরি হবে। সো বলতে পারবো পি বিন্দুতে উজ্জ্বল ডোরা তৈরি হবে। যদি এই সূত্র ব্যবহার করার পর মনে করো এন এর মান যদি পাইতাম এরকম যে 9.5 পাইছি, এন এর মান 9.5 পাইছি, মানে কি এনটা কি পূর্ণ সংখ্যা না, অর্থাৎ 9.5 নাম্বার। তুমি কি উজ্জ্বল ডোরা বলে কিছু আছে, হয় 9 নাম্বার নাহলে 10 নাম্বার। এন এর মান যদি এখানে অপূর্ণ সংখ্যা আসতো, অর্থাৎ পূর্ণ সংখ্যা না 9.5 এমন আসতো, তাহলে আমরা বলতাম যেহেতু এন এর মান পূর্ণ সংখ্যা না তাই পি বিন্দুতে উজ্জ্বল ডোরা তৈরি সম্ভব না। তাহলে আমরা এবার চেক করব অন্ধকার ডোরা তৈরি সম্ভব কিনা। অন্ধকার ডোরার জন্য সূত্র 2n-1 ইন্টু ল্যামডা ডি বাই এ। ওইখান থেকে এন এর মান বের করে দেখতাম, অন্ধকারের জন্য আমরা এন এর মানটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। সো তখন বলে দিতাম এততম অন্ধকার ডোরা পাওয়া যাবে। বুঝছি কি বুঝিনি? সেম টু সেম এখানে দেওয়া আছে আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। আগের মাথে দেওয়া ছিল যে আমাদের এই যে পি বিন্দুতে যে আমাদের ডোরাটা তৈরি হবে, সেই ডোরাটা তৈরি হওয়ার জন্য আমাদের পথ পার্থক্য কত, সেই পথ পার্থক্যের মান দেওয়া ছিল। সো দুইটাই সেম প্রসেস, যার সূত্রটা ভিন্ন। পথ পার্থক্যের শর্তটা কি, উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্যের সূত্রে এল ল্যামডা। এনের মান বের করে দেখবো পূর্ণ সংখ্যা আসলে উজ্জ্বল হবে, না আসলে হবে না। দেখতেছি পূর্ণ সংখ্যা আসতেছে না, সো উজ্জ্বল হবে না। তাহলে অন্ধকারের জন্য ধ্বংসাত্মক ডোরার শর্তটা ব্যবহার করবো। এনের মান দেখতেছি পূর্ণ সংখ্যা, সো ধ্বংসাত্মক তৈরি হবে। এই মাতে বলতেছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে প্রথমে ধরে নিব যে আমাদের গঠনমূলক ব্যতিচার তৈরি হবে বা উজ্জ্বল ডোরা তৈরি হবে। উজ্জ্বল ডোরা তৈরি হওয়ার শর্ত এল ল্যামডা ডি বাই এ। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র এটা। ওইখান থেকে এন এর মান বের করলাম, করে দেখতেছি হ্যাঁ যে পূর্ণ সংখ্যা 10 আসতেছে। যেহেতু পূর্ণ সংখ্যা আসতেছে তাহলে আমরা বলতে পারবো যে 10 নাম্বার ওই যে পি বিন্দু থেকে বা কেন্দ্র থেকে কত, পি বিন্দুতে 10 নাম্বার উজ্জ্বল ডোরা পাবো। বুঝলাম? আশা করি। ওকে, এবার আমরা দেখবো আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তবে আমাদের আলোর কি কি পরিবর্তন ঘটে। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসতেছে, অর্থাৎ এ মনে করো বায়ু থেকে বি পানি বা অন্য কোনো মাধ্যমে যাচ্ছে, ঘন আরেকটা মাধ্যম, ধরে নাও বাতাস থেকে পানিতে যাচ্ছে। ওকে, তাহলে এ থেকে বিতে যদি আলো আসে, এ থেকে যদি বিতে আসে, এই কোণটা কি আপতন কোণ, এটা কি বলতো প্রতিসরণ কোণ। আলো তার দিক পরিবর্তন করবে, তাই না? আলো তার কি করবে, দিক পরিবর্তন করবে। তুমি আমাকে বলবা শূন্য মাধ্যমে আলোর বেগ যেইটা, আলো যদি অন্য মাধ্যমে যায় সেখানে কি আলোর বেগ সেম হবে? না, কখনোই না। আলো এই শূন্য মাধ্যমে যতটুকু দূরত্ব যাইতে পারবে বা তার বেগ যা হবে, সে পানির মধ্যে গেলে তার বেগ কি সেম হবে? না, নিশ্চয়ই হবে না। সো আমাদের এ মাধ্যমে যা আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ ঠিক সেম হবে না, ভিন্ন হবে। আবার এ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত, বি মাধ্যমে গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি সেম থাকবে? না, তরঙ্গ দৈর্ঘ্যের মানও চেঞ্জ হয়ে যাবে। এবার আসো যে মনে করো এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ এবং বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি মিউ বি। বুঝলাম? আলো এ থেকে বিতে আসতেছে, এ মাধ্যমে আলোর বেগ সি এ, বি মাধ্যমে আলোর বেগ সি বি। এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি। এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ, বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি। অর্থাৎ আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তাদের প্রতিসরাঙ্কের মান চেঞ্জ হয়, তাদের আলোর বেগটা চেঞ্জ হয় এবং তরঙ্গ দৈর্ঘ্যের মানও পরিবর্তন হয়। এটা আমরা মনে রাখলাম। এবার তোমাকে যদি বলি এই যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের
প্রতিসরাঙ্ক বের করো। এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক মানে আমরা বুঝবো এ মিউ বি। এ মিউ বি দ্বারা বোঝাবে এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, অর্থাৎ যে পরে থাকে তার প্রতিসরাঙ্ক হয়। বুঝলাম? এ মিউ বি মানে বোঝাবে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? এ মিউ বি, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। যদি বলি আমাকে বলবা ভাই সি এর সাপেক্ষে ডি এর প্রতিসরাঙ্ক কি হবে? যার প্রতিসরাঙ্ক সেটা পরে থাকে, কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে। সো বলবো এটাকে সি এর সাপেক্ষে ডি এর প্রতিসরাঙ্ক। বুঝলাম? সি এর সাপেক্ষে ডি এর প্রতিসরাঙ্ক সমান কি হবে? যার প্রতিসরাঙ্ক তারটা উপরে মিউ ডি আর সাপেক্ষটা নিচে মিউ সি। সো সি মিউ ডি মানে বোঝাবে সি এর সাপেক্ষে ডি এর প্রতিসরাঙ্ক। সি মিউ ডি সমান আমরা লিখতে পারবো মিউ ডি বাই মিউ সি। মিউ ডি মানে বোঝায় যে পরম প্রতিসরাঙ্ক। মিউ ডি মানে কি বোঝায়? পরম প্রতিসরাঙ্ক। ওকে, আর মিউ সিও মানে বোঝায় যে সি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। মিউ ডি মানে বোঝায় যে ডি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, আর সি মিউ ডি মানে বোঝায় সি এর সাপেক্ষে ডি এর প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? বুঝছি? সো এ মিউ বি সমান লিখতে পারবো, তাহলে এ মিউ বি সমান কি লিখতে পারবো? এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক মিউ বি বাই মিউ এ, আর বাকি যা যা লিখবো এর ঠিক উল্টা। এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ। আলোর সাথে সম্পর্ক লিখতে চাইলে এখানে বি আছে, এখানে হবে এ, সি এ বাই সি বি। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে লিখতে চাইলে ল্যামডা এ বাই ল্যামডা বি। সো আমরা লিখতে পারি এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু সি এ বাই সি বি। সি এ মানে এ মাধ্যমে আলোর বেগ, সি বি মানে বি মাধ্যমের আলোর বেগ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা এ মানে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা বি মানে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবার খুবই সুন্দর একটা ম্যাথ দেখবা কি বলতেছে দেখো। উল্লেখিত পরীক্ষাটিতে বায়ু মাধ্যমে না করে পরীক্ষাটি যদি তুমি অন্য মাধ্যমে করা হয় তবে ডোরার প্রস্থে এর কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো কি বলতেছে, ল্যাবরেটরিতে বায়ু মাধ্যমে রৌনক সাহেব ইয়ংয়ের ডিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দেখলো এত সেন্টিমিটার। চির দুইয়ের ব্যবধান দেখতো কত? 0.66 সেন্টিমিটার। কোথায়? বায়ু মাধ্যমে। এবার চির হইতে পর্দার দূরত্ব 166 সেন্টিমিটার নিয়ে কাজ করলো। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হইতে 16তম উজ্জ্বল পট্টির দূরত্ব পাইল 0.166। এবার বলতেছে রৌনক সাহেব এই পরীক্ষাটি যদি 1.66 প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্য মাধ্যমে সম্পন্ন করে। প্রথমে বায়ু মাধ্যমে সে যখন সম্পন্ন করছে তখন সে এই বৈশিষ্ট্যগুলো পাইছে। এবার রৌনক সাহেব এই পরীক্ষাটা যদি আরেকটা মাধ্যমে করে, 1.66 প্রতিসরাঙ্কের আরেকটা মাধ্যমে করে, তবে প্রশ্নে বলা হচ্ছে যে তুমি বায়ু মাধ্যমের জন্য যে পরিমাণে তুমি ডোরার প্রস্থ পাবা, এই পরীক্ষাটা তুমি যদি 1.66 মাধ্যমের মধ্যে গিয়ে করো তবে কি সেম পরিমাণে তুমি ডোরার প্রস্থ পাবা কিনা সেটা বের করো। বুঝলা প্রশ্নে কি বলতেছে? দেখো এটা এ মাধ্যমে, এটা বি মাধ্যম, মানে এ মাধ্যম মানে বায়ু মাধ্যম। সো বায়ু মাধ্যমে পরীক্ষা করলে তুমি যে ডোরার প্রস্থ পাবা ডেল এক্স এর মান, ডোরার প্রস্থ মানে ডেল জেড মান তুমি যা পাবা, তুমি যদি এই পরীক্ষাটায় বি মাধ্যমে করো অর্থাৎ 1.66 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে করো তবে তুমি ডোরার প্রস্থের মান সেম পাবা কিনা এটা ব্যাখ্যা করতে বলতেছে। বুঝছি কি বুঝি নাই? অর্থাৎ শূন্য মাধ্যমে করলে তুমি যে পরিমাণে ডোরার প্রস্থ পাবা সেটাকে যদি বি প্রতিসরাঙ্ক বিশিষ্ট অন্য কোনো মাধ্যমে করো সেম প্রতিসরাঙ্ক পাবা কিনা এটা বের করতে বলতেছে। ওকে, তাহলে আমরা বের করি ডোরার প্রস্থ নির্ণয় সূত্র ডেল জেড ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। প্রথমে আমরা শূন্য মাধ্যমে বের করবো। কত? শূন্য মাধ্যমে। তাহলে দেখো যে শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ নির্ণয় সূত্র ল্যামডা ডি বাই টুয়াইস এ। ল্যামডার মান, ডির মান, সব কিছুর মান দেওয়া আছে, শুধু বসাই দিবা। তাহলে শূন্য মাধ্যমে তুমি ডোরার প্রস্থের মান পেয়ে যাবো। সব কিছুর মান দেওয়া আছে। ল্যামডার মান দেওয়া আছে 3.97 গুণ 10⁻⁻7 মিটার। ডির মান উৎস থেকে পর্দা দূরত্ব দেখো, এই যে চির হইতে পর্দা দূরত্ব 166 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার বানাও, তাহলে 10⁻⁻2 দ্বারা গুণ। ডির মান চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে 0.66 সেন্টিমিটার, মানে এর মান, এটা এর মান, এটা ডির মান। ল্যামডা এ ডি সব কিছু দেওয়া আছে। সো আমরা শূন্য মাধ্যমে ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ দ্বারা টুয়াইস এ দ্বারা শূন্য মাধ্যমে ডোরার প্রস্থের মান বের করলাম, যেটা 4.99 গুণ 10⁻⁵ মিটার। এবার বলতেছে তুমি সেম ভাবে এই আলোটা যখন বি মাধ্যমে আসবে, এই মাধ্যমে আসলে তুমি তার কি করবা? ডোরার প্রস্থ বের করবা। তুমি আমাকে বলবা শূন্য মাধ্যমে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল এটাকে যদি আমাদের 1.66 প্রতিসরাঙ্কের আরেকটা মাধ্যমে নিয়ে আসি তবে কি আমার তরঙ্গ দৈর্ঘ্য আলোর সেম থাকবে? বলতো শূন্য মাধ্যমে তুমি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যা পাবা ওইটাকে যদি পানির মধ্যে নিয়ে যাও তরঙ্গ দৈর্ঘ্য কি সেম থাকবে? না, তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকবে না। তার মানে আমরা যদি আলোকে এ থেকে বিতে নিয়ে আসি তবে তরঙ্গ দৈর্ঘ্যের মান সেম থাকবে না। বুঝলাম? বিতে নিয়ে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে না? সেম থাকবে না। ওকে, ফাইন। তাহলে আমরা বের করবো যেহেতু বিতে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের মান সেম থাকতেছে না, তাহলে বিতে আসলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে সেটা বের করতে পারবো না? নিশ্চয়ই পারবো। দেখো আমরা কি লিখবো? আমরা জানি এ এর সাপেক্ষে বি এর তরঙ্গ দৈর্ঘ্য সমান কি হবে? এ মিউ বি। এ মিউ বি সমান কি লিখতে পারবা? বি মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। এটা আমরা লিখতে পারি, তাই না? এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক এ মিউ বি।
সমান মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা এ মানে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি। ওকে, এই যে মিউ বি মানে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে বি মাধ্যমে আলো গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বির মান কত সেটা বের করবে। ওকে ফাইন, কোন সম্পর্ক কাজে লাগে? এই সম্পর্ক, এই সম্পর্ক কাজে লাগে ল্যামডা বির মান বের করবো। ল্যামডা এর মান শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 3.97 গুণ 10⁻⁷। মিউ বি এর মান দেওয়া আছে এই যে 1.33, 1.66 বসাই দেবো। মিউ এ মানে কি? শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে? দেওয়া নাই। দেওয়া নাই তো কি হয়েছে? তোমাকে এটা জানতে হবে যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান সর্বদা 1। শূন্য বা বাই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? 1। সো এটা কি শূন্য মাধ্যম, তাহলে মিউ এ এর মান কত? 1। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান 1, তাহলে এখান থেকে ল্যামডার বির মান বের হবে না? নিশ্চয়ই হবে। তাহলে এই দুটো সম্পর্ক লিখো, মিউ বির মান 1.66, মিউ এ শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, ল্যামডা এ শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এত, তাহলে বি মাধ্যমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য মিউ বির মান কত বের করে ফেললাম। তো আলো যদি বি মাধ্যমে যায় তাহলে আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য 2.39 হয়, যেটা শূন্য মাধ্যমে ছিল 3.97। এখানে যদি আমরা 1.66 প্রতিসরাঙ্কের মাধ্যমে নিয়ে যাই তবে তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু হয়ে যায়। তাহলে এবার এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থের মান বের করবো। ল্যামডা এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। ল্যামডার মান এবার কত বসিয়ে দেবো ইউজ করবা বলো তো? 2.39, কারণ এটা বি মাধ্যমে নিয়ে গেলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এটা হয়ে যায়। আর শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ছিল 3.97, এটুকু ডিফারেন্স। সো শূন্য মাধ্যমের জন্য আমরা ডোরার প্রস্থ পেয়ে গেছি, বি মাধ্যমে নিয়ে যাওয়ার ফলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। সো তরঙ্গ দৈর্ঘ্যের কত পরিবর্তন? 2.39 বের করে ফেলছি। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য যখন কাজ করবে তখন ডোরার প্রস্থ কত? ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। ল্যামডার মানটা বসাই দাও, তাহলে ডোরার প্রস্থের মান পেয়ে যাবা, সেই গুণ 10⁻⁷। আর শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ কত ছিল? 4.9 গুণ 10⁻⁵। তাহলে আমাকে বলবা দুইটা মাধ্যমে ডোরার প্রস্থের মান কি সেম? দুইটা মাধ্যমে ডোরার প্রস্থের মান কি সেম? না, দুইটা মাধ্যমে ডোরার প্রস্থের মান সেম না। বুঝছো? সো শূন্য মাধ্যমে পরীক্ষাটাকে করলে আমরা ডোরার প্রস্থ পাবো এত। এই মাধ্যমটাকে যদি অন্য আরেকটা প্রতিসরাঙ্ক অর্থাৎ 1.66 প্রতিসরাঙ্কের অন্য একটা মাধ্যমে গিয়ে পরীক্ষাটা যদি করি তবে ডোরার প্রস্থের মান কি পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ কি? শূন্য মাধ্যমে আলোর যেই তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল সেটা যদি অন্য মাধ্যমে যায় তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকবে না, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। কতটুকু চেঞ্জ হবে সেটা বের করলাম, মিউ বি বাই মিউ এ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি দ্বারা। ল্যামডা বি মানে বি মাধ্যমে নিয়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু পাই সেইটা। সো বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি, এবার বি মাধ্যমে ডোরার প্রস্থ বের করলাম, করে দেখতেছি দুইটার মান সমান হবে না। ওকে, এবার এই কোশ্চেনটাতে কি বলতেছে দেখো, উদ্দীপকের পরীক্ষাটি হইতে সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব বের করো। কি? সপ্তম অন্ধকার ডোরা। তারা আমাকে বলবা সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে বলছে। ওকে, আমাকে এনতম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় সূত্র কি? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র তুমি জানো ভাইয়া, xn = 2n-1 × ল্যামডা ডি বাই এ। এই সূত্রটা আমরা অনেকেই কনফিউজড হয়ে যায়, খুব সুন্দর করে বুঝাই দিছি, তুমি মনে রাখবা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল বললে এল ল্যামডা ডি বাই এ, xn = এল ল্যামডা ডি বাই এ, এটা উজ্জ্বলের জন্য। আর অন্ধকার যদি বলে তখন 2n-1 × ল্যামডা ডি বাই এ। তোমাদের বই দেখবা 2n+1 দ্বারা করা আছে, তখন n এর মান আমরা এখানে কত বসাইছি দেখো, n এর মান কত? 7 বসাইছি, এই যে 7, ওরা n এর মান 6 বসাইছে। কনফিউশনের মধ্যে আমরা যাব না, সর্বদা 2n-1 ব্যবহার করবো, তাহলে n এর মান যা আছে ঠিক তাই বসাইতে পারবো। বুঝছো? অন্ধকার ডোরার দূরত্ব 2n-1 × ল্যামডা ডি বাই এ। যদি উজ্জ্বল ডোরা পড়তো তাহলে এল ল্যামডা ডি বাই এর সূত্র ব্যবহার করতাম। সব কিছুর মান দেওয়া আছে, ডিরেক্ট বসাই দেওয়া। এন এর মান দেওয়া আছে কত? 7 নাম্বার, বসাই দাও। তারপরে যে ল্যামডার মান দেওয়া আছে 5200, এই যে দেখো অ্যানস্ট্রোম, অ্যানস্ট্রোমকে মিটার বানাও 10⁻10 দ্বারা গুণ। তারপরে ডির মান উৎস থেকে পর্দা দূরত্ব এই যে 0.044 মিলিমিটার দেওয়া আছে, বসাই দাও, শেষ। খুবই সহজ, জাস্ট সূত্র ডিরেক্ট। ওকে, এবার আমরা এতক্ষণ কি দেখলাম বলতো? যে দুই চিরের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা অর্থাৎ দুইটা চিরের জন্য অপবর্তন বা বাতিচার দেখলাম। এবার দেখবো আমরা একক চিরের দরুন অপবর্তন। কি দেখবো? একক চিরের দরুন অপবর্তন। তার আগে দেখো অপবর্তন কাকে বলবা? যে কোনো বস্তুর কিনারা বা ধার ঘেঁষে আলোর যে বেঁকে যাওয়ার ঘটনা তাকে বলে আমরা অপবর্তন। অর্থাৎ এই বস্তুর এই ধার ঘেঁষে যখন আলো যাবে, আলোটা তো কি সোজা যাওয়ার কথা ছিল, তাই না? সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু সোজা না গিয়ে দেখবো আলো এরকম কি হয়, বেঁকে যায়। তো কোনো বস্তুর এরকম কিনারা দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলবো কি? অপবর্তন। বুঝছো? হ্যাঁ, বাতিচার কাকে বলবা? যে দুইটা আলোর উপরিপাতনের ফলে আমাদের যে ধ্বংসাত্মক বা অন্ধকার বা উজ্জ্বল ডোরার যে সৃষ্টি হয় এটাকে বলি কি আমরা? বাতিচার। আর তাহলে অপবর্তন কাকে বলতেছো? কোনো বস্তুর কিনারা দিয়ে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলবো কি? আলোর অপবর্তন। বুঝছো? অপবর্তন দুই প্রকার হইতে পারে, একটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর একটা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন মানে উৎস এবং পর্দা দুইটাই অসীমে থাকবে।
উৎস এবং পর্দা উভয় যদি অসীমে থাকে তবে সেটা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আর উৎস এবং পর্দা দুইটা যদি সসীমে থাকে তবে সেটা কি ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। অসীমে থাকা মানে কি সূর্য থেকে আলো আসতেছে, অসীম দূরত্ব থেকে আসতেছে না, হ্যাঁ। তো সূর্য থেকে আলো নিয়ে করে আলোকে ব্যবহার করে যদি আমরা অপবর্তন করি তবে সেটাকে বলবো কি আমাদের ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ওকে, তাহলে উৎস এবং পর্দা দুইটাই যদি কি থাকে বলতো, উৎস এবং পর্দা দুইটাই যদি আমাদের অসীমে থাকে তবে সেটা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তোমাকে আমি একদম কম্প্যাক্ট হবে খুবই শর্ট টাইমের মধ্যে 40 থেকে 50 মিনিটের মধ্যে তোমাকে এই ক্লাসটা কমপ্লিট করে দিচ্ছি। একদম এর মধ্যে যা যা আছে, যত বেসিক থিওরি একই সাথে যত টাইপের সিকিউ আছে প্রত্যেকটা টাইপের সিকিউ তোমাকে দেখাই দিচ্ছি। জাস্ট ক্লাসটা করার পর ক্লাস স্লাইডটা দেখবা, দেখার পর তুমি দেখবা যে কোনো সিকিউই তুমি পারতেছো। ওকে ফাইন, এবার তাহলে আমরা দেখবা একক চিরের দরুন অপবর্তনে। এর আগে চির কটা ছিল? ইয়ংয়ের পরীক্ষায় 2টা চির ছিল, এবার চির এই যে একটা থাকবে, একটা চির থাকবে। সো এই একক চিরের দরুন অপবর্তনটা আমরা এবার দেখবো কেমন। সো এই চিরের যে প্রস্থ তাকে আমরা বলতেছি এ, এই চিরের যেই প্রস্থ তাকে বলতেছি এ, চির থেকে পর্দার দূরত্ব কি ডি। সেমভাবে এখান থেকে আলো বের হবে, একটা উজ্জ্বল একটা অন্ধকার এভাবে ক্রমান্বয়ে সৃষ্টি হবে। তবে একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে উজ্জ্বল ডোরাগুলো দেখো তো সবগুলার বর্ণ কি সেম আছে না, আস্তে আস্তে দেখো বর্ণটা কি হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সো একক চিরের দরুন যে অপবর্তন পাবো সেখানে মনে রাখতে হবে প্রত্যেকটা ডোরার বর্ণ আমার সেম থাকবে না, বর্ণ আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। এবং একই সাথে এই যে ডোরার প্রস্থ আমাদের ইয়ংয়ের ডিচির পরীক্ষায় যে আমাদের ডোরার প্রস্থগুলো ছিল সবগুলোর জন্য কিন্তু প্রস্থ সেম ছিল, এখানে ডোরার প্রস্থ সেম থাকবে না, ক্রমান্বয়ে দেখো যে প্রস্থটাও ক্রমান্বয়ে কমতে থাকবে, বুঝছো। সো মনে রাখতে হবে একক চির এবং দ্বিচিরের মধ্যে পার্থক্যটা কি। দ্বিচিরের ইয়ংয়ের পরীক্ষায় ডোরার প্রস্থ সবগুলো সেম ছিল এবং প্রত্যেকটা ডোরার বর্ণও সেম থাকতো, এখানে ডোরার প্রস্থ ক্রমান্বয়ে কমবে, একই সাথে আলো আস্তে আস্তে ফ্যাকাশে হতে শুরু করবে একক চিরের দরুন অপবর্তনে। ওকে, বুঝছো, আশা করি বুঝছো। তাহলে এইখানে একক চিরের দরুন অপবর্তনে এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমরা যদি এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা কি বলবো এক্সেল। ওকে, এখান থেকে এইটুকু দূরত্ব মনে করো এক্সেল। তাহলে এই যে এনতম উজ্জ্বল ডোরাতে গিয়ে আমার এই উৎসটা কত কোণ তৈরি করতেছে বলতো, এই যে বলবো ভাই এই ল্যামডা কোণ তৈরি করতেছে। তো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরা যে কৌণিক ব্যবধান সেটা হবে ল্যামডা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান ল্যামডা। যদি বলি উভয় পাশে কত, মনে করি এটা কত নাম্বার বলো তো 2 নাম্বার। 2 নাম্বার উজ্জ্বল ডোরার উভয় পাশে কৌণিক ব্যবধান বের করো। 2 নাম্বার উজ্জ্বল ডোরার উভয় পাশে কৌণিক ব্যবধান, তাহলে এই পাশে একটা 2 আছে, এই পাশে একটা 2 আছে, এই যে তাহলে এই ক্ষেত্রে কৌণিক ব্যবধান এই পাশে একটা হবে ল্যামডা। তার মানে কি এই ল্যামডা এবং এই ল্যামডার মান সমান। সো তোমাকে যদি বলা হয় দুই পাশে যে এনতম উজ্জ্বল ডোরার দুই পাশে কৌণিক ব্যবধান বের করো, তার মানে বুঝতে হবে এই 2টা থিটা মানে 2 থিটার মান বের করতে হবে। উভয় পাশে কৌণিক ব্যবধান বের করতে বলে 2 থিটার মান, আর জাস্ট যদি বলা হয় এক পাশে বলে জাস্ট থিটার মান, বুঝছো, আশা করি বুঝছি। সো এই ক্ষেত্রে মনে রাখবা একক চিরের দরুন অপবর্তনে আমাদের সূত্রগুলো কি হবে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ঠিক বিপরীত। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আমরা যে সূত্রগুলো ব্যবহার করতাম উজ্জ্বলের জন্য বা আমাদের চরমের জন্য, এখানে তার ঠিক বিপরীত সূত্র ব্যবহার করব। একক চিরের দরুন অপবর্তনের সূত্রটা কি হবে দ্বিচিরের ঠিক বিপরীত। আমাকে বলবা ভাই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় উজ্জ্বলের শর্ত কি ছিল বলতো এল ল্যামডা, আর অন্ধকারের শর্ত ছিল 2n-1, তাই না। তাহলে এইখানে উজ্জ্বলের শর্ত ছিল আমাদের দ্বিচিরের ক্ষেত্রে এল ল্যামডা, এই এল ল্যামডাটা আমরা ব্যবহার করবো এখানে অবমের জন্য বা অন্ধকারের জন্য আমরা ব্যবহার করবো এল ল্যামডা, বুঝছো কি বোঝানো। অন্ধকারের জন্য কি ব্যবহার করবা এল ল্যামডা ব্যবহার করবা। ওকে, এবং উজ্জ্বলের জন্য ব্যবহার করবাটা কি আমাদের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ঠিক বিপরীতটা, বুঝলাম। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় উজ্জ্বলের জন্য কি ব্যবহার করতে এল ল্যামডা, তাহলে একক চিরের দরুন অন্ধকারের জন্য তুমি ব্যবহার করবা এল ল্যামডা, ওটার বিপরীত। ওকে, আর ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় তুমি 2n-1 λ/2 এর বিজোড় গুণিতক কখন ব্যবহার করতে যখন ধ্বংসাত্মক বাতিচার হইতো, আর এখানে উজ্জ্বল বা গঠনমূলক বাতিচারের জন্যই আমরা 2n-1 ব্যবহার করবো। ক্লিয়ার বুঝছি। সো মনে রাখবে একক চিরের দরুন অপবর্তনের সূত্রটা আমার কি দ্বিচিরের বিপরীত। সো এইখানে আমাদের অবম বা অন্ধকারের জন্য সূত্র a sin θ = এল ল্যামডা, এবং চরম বা উজ্জ্বলের জন্য সূত্র a sin θ = 2n-1। আমরা বিজোড়তে এটা শিখে আসছি, তবে এখানে 2n-1 না ব্যবহার করে 2n+1 ব্যবহার করবে, বুঝছো। যত বিজোড় আছে সবগুলা বিজোড় বোঝানোর জন্য 2n-1 ব্যবহার করবে এই অধ্যায়ে, শুধু একক চির দ্বারা। একক চির এটা ব্যতিক্রম, একক চিরের জন্য 2n+1 ব্যবহার করবো। একক চিরের জন্য 2n+1 যদি ব্যবহার করি তবেই n এর মানটা আমরা কি করতে পারবো 1 বসাইতে পারবো, যেটা দেওয়া থাকবে সেটাই বসাইতে পারবো, বুঝছো। তাহলে এই অধ্যায়ে বিজোড় বোঝানোর জন্য সব ক্ষেত্রে 2n-1 ব্যবহার করবা, শুধু ব্যতিক্রম কে একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তনে তুমি কি বিজোড় বোঝানোর জন্য 2n+1টা ব্যবহার করবা, তাহলে এই প্রশ্নের এর মান যেটা দেওয়া আছে সেটাই বসাইতে পারবো, বুঝছো। তো
তোমার বই দেখবা বিভিন্নভাবে করা আছে, এক এক ক্ষেত্রে এনের মান এক এক রকম বসাইছে। তোমাকে আমি বলছি এই অধ্যায়ে এনের মান যা দেওয়া আছে তুমি ঠিক সেভাবেই প্রশ্ন বসাই দিবা। এনের মান 3 থাকলে 3 বসাবা, 4 থাকলে 4 বসাবা। সূত্র কি? সকল বিজোড় বোঝানোর জন্য 2n-1 ব্যবহার করবা, তবে ব্যতিক্রম একক চিরের দরুন অপবর্তনে বিজোড় বোঝানোর জন্য 2n+1 ব্যবহার করবা। পরের কোশ্চেন দেখো, বলতেছে কি একটা পরীক্ষা দেওয়া আছে, উভয় ক্ষেত্রে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য প্রথম চরমের কৌণিক বিস্তারটি অভিন্ন হবে কিনা ব্যাখ্যা করো। আমরা দেখি কি বলতেছি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এত অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে। ওকে, পরবর্তীতে দ্বিচিরটি এত মিলিমিটার প্রস্থের একক চির দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। বুঝছো? মানে প্রথমে এই পরীক্ষাটা তুমি এই যে দ্বিচির দ্বারা সম্পূর্ণ করছো, ইয়ং এর দ্বিচির দ্বারা সম্পূর্ণ করছো। এরপরের বার তুমি দ্বিচিরের পরিবর্তে এরকম একক চিরের ধরুন একটা একক চির তুমি ব্যবহার করছো। প্রথমে তুমি দ্বিচির ব্যবহার করতেছিলা, প্রথম পরীক্ষাটা তুমি এরকম দ্বিচির ইয়ং এর দ্বিচির পরীক্ষা দ্বারা সংগঠিত করছো। পরের বার ইয়ং এর দ্বিচির দ্বারা করো না, এই যে একক চিরের ধরন দ্বারা অববর্তন করতেছো। মানে দুইটা চিরকে তুমি প্রতিস্থাপন করে একটা চির ব্যবহার করছো। কত? 0.2 মিলিমিটারের একটা চির ব্যবহার করছো পরের বার। বুঝছো? প্রশ্ন বলতেছে তাহলে তুমি যখন প্রথমে এই ইয়ং এর দ্বিচির অর্থাৎ দুইটা চির নিছিলা, তখন তুমি যে পরিমাণে দেখো যে পরিমাণে কৌণিক বিস্তারটা পাবা, তার পরিবর্তে তুমি যদি একটা চির নাও, তখন তুমি কি সেম পরিমাণের বিস্তার পাবা কিনা এটা বের করতে হবে। বুঝছো? দুইটা চির দ্বারা তোমার অববর্তন করলে যে পরিমাণে কৌণিক বিস্তার পাবা, একটা চির দ্বারা করলে তুমি সেম পরিমাণের কৌণিক বিস্তার পাবা কিনা এটা বের করতে হবে। আমাকে বলবা দুইটা চির দ্বারা আমরা যদি করি, দুইটা চির দ্বারা করলে আমাদের যেই শর্ত, একক চিরের দ্বারা অববর্তনের শর্ত কি সেম? না, একদমই ভিন্ন। প্রথমে আমরা বের করবো এই যে ইয়ং এর দ্বিচিরের পরীক্ষা। ইয়ং এর দ্বিচিরের পরীক্ষার ক্ষেত্রে আমাকে বলবা প্রশ্নে কি পাচ্ছিলাম আমরা? চরমের শর্ত কি? মানে চরম মানে কি? গঠনমূলক ব্যতিচার। গঠনমূলকের শর্ত কি? এল ল্যামডা। সো তাহলে ইয়ং এর দ্বিচিরের পরীক্ষার ক্ষেত্রে চরমের সূত্র এই সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। বুঝলাম? ইয়ং এর দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে আমার সূত্র এই সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। ওকে ফাইন, এখান থেকে আমরা থিটার মানটা বের করলাম। থিটা মানে কি? কৌণিক বিস্তার। থিটার মানটা পেলাম 0.166 ডিগ্রি। এবার যদি এটা আমরা একক চির দ্বারা প্রতিস্থাপন করি, একক চিরের ধরুন অপবর্তন আমাকে বলবো চরমের শর্ত কি? দ্বিচিরের ঠিক বিপরীত। দ্বিচিরের জন্য ছিল এল ল্যামডা মানে জোড়, এবার কি হবে? বিজোড়, অর্থাৎ 2n+1 × λ/2। λ/2 এর বিজোড় গুণিতক। বিজোড় বোঝানোর জন্য 2n+1 কখন ব্যবহার করবা? একক চিরের জন্য। একক চিরের জন্য বিজোড় বোঝানোর জন্য 2n+1 আমরা ব্যবহার করবো সর্বদা। সেখানে 2n+1 ব্যবহার করবো, করলে এখান থেকে আমরা থিটার মানটা বের করবো। কত পাবো? 0.249। জাস্ট দুইটা সূত্র ভিন্ন। যে ইয়ং এর দ্বিচির পরীক্ষার জন্য আমাদের চরমের সূত্র এ সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। এখান থেকে থিটার মানটা পাইলাম 0.116, অর্থাৎ দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে কৌণিক বিস্তার হবে এত। এবার যদি আমরা একক চির দ্বারা করি, তবে একক চিরের ক্ষেত্রে আমাদের কৌণিক বিস্তার কত বের করি? একক চিরের ধরুন অপবর্তনের ক্ষেত্রে আমাকে বলবা চরমের শর্তটা কি? চরমের শর্ত দ্বিচিরের ঠিক বিপরীত। দ্বিচিরে ছিল জোড়, এখানে হবে বিজোড়। বিজোড় বোঝানোর জন্য 2n+1 ব্যবহার করলাম। কখন 2n+1 ব্যবহার করবা? একক চিরের জন্য। বাদ বাকি সব ক্ষেত্রে বিজোড় বোঝানোর জন্য 2n-1 ব্যবহার করবা। সব কিছুর মান দেওয়া আছে, এখান থেকে থিটার মান ব্যবহার করলাম, বের করলাম 0.249 পাইলাম। তাহলে দুইটার জন্য আমাদের কি থিটার মান সেম হবে? কৌণিক বিস্তার না, সেম হবে না। আশা করি বুঝছি। পরের মান দেখো, খুবই গুরুত্বপূর্ণ। বলতেছে কেন্দ্রীয় ডোরার উভয় পাশে তৃতীয় অন্ধকার ডোরার কৌণিক বিস্তার বের করো। উভয় পাশে মানে কি বলতো? উভয় পাশে মানে কি? যে দেখো 3 নাম্বার, কত নাম্বার বলতো? 3 নাম্বার অন্ধকার ডোরা। সেটা 1 নাম্বার উজ্জ্বল, এটা 2, এই যেটা 3 নাম্বার। 3 নাম্বার অন্ধকার ডোরার কৌণিক বিস্তার মানে কি? এই যে এটা কৌণিক বিস্তার থিটা। উভয় পাশে মানে এই পাশেও তো অন্ধকার আছে, তাই না? সো এই পাশেও 3 নাম্বার অন্ধকারের যে দূরত্ব সেটা। উভয় পাশে নেই মানে এই দূরত্ব টোটাল এইটা। বুঝলাম? উভয় পাশে মানে কি? এই যে দুইটা, এই যে 3 নাম্বার অন্ধকার দূরত্ব দুই পাশেই পাবা, তাই না? সে এই দুই পাশের ক্ষেত্রে এই কোণটার পরিমাণ কত? আমরা একটা কোণ বের করবো, থিটা। এই থিটার মান বের করবো, কিন্তু থিটাকে 2 দ্বারা গুণ করবো, তাহলে 2 থিটার পরিমাণ পেয়ে যাবো, মানে সম্পূর্ণটা। বুঝলাম? এক পাশে কৌণিক বিস্তার যদি বলা হয়তো তাহলে শুধু এই থিটার মান বের করতাম। দুই পাশে মানে এই সম্পূর্ণটা। এই সম্পূর্ণটা মানে কি? 2 থিটা। কত? এই সম্পূর্ণটা কত বলো তো? 2 থিটা। সো তোমার 2 থিটার মান বের করতে হবে। আগে তুমি থিটার মান বের করে তাকে 2 দ্বারা গুণ করলে উভয় পাশে কৌণিক বিস্তার পাবা। তাহলে আমাকে বলবা এটা কি একক চিরের জন্য অপবর্তন নাকি দ্বিচিরের জন্য? বলো তো। এই যে দ্বিচিরের জন্য, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষার জন্য আমাদের অন্ধকার ডোরা পাওয়ার শর্ত কি? 2n-1 × λ/2। অন্ধকারের শর্ত কি ইয়ং এর জন্য? λ/2 এর বিজোড় গুণিতক। সো সূত্র হবে a sin θ = 2n-1 × λ/2। এখানে মাইনাস কেন ব্যবহার করলাম? সব জায়গায় মাইনাস ব্যবহার করব, শুধু কোথায় করব না? কোথায় মাইনাস ব্যবহার করব না? একক চিরের জন্য। একক চিরের জন্য প্লাস ব্যবহার করবা। এটা কি একক চির না দ্বিচির? দ্বিচিরের জন্য। এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় বলে দিচ্ছে প্রশ্নে। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় অন্ধকার পাওয়ার শর্ত 2n-1 × λ/2। মানে সূত্র হবে a sin θ = 2n-1 × λ/2।
বুঝলাম? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আমাদের অন্ধকার পাওয়ার সূত্র এটা। থিটার মান বের করবো, সব কিছুর মান দেওয়া আছে। এন এর মান কত? এন এর মান বলে দিচ্ছে প্রশ্নে 3, 3 বসাই দাও। ল্যামডার মান প্রশ্নে দেওয়া আছে 6200 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে মিটার বানাও। ওকে, ডিভাইডেড বাই 2 এবং এ মানে কি? যে চির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এত, বসাই দাও। তাহলে এখান থেকে থিটার মানটা পেয়ে গেলে এটা কি? এটা কিন্তু কৌণিক বিস্তার। শুধু বলতেছে উভয় পাশে কৌণিক বিস্তার। উভয় পাশ বলা থাকলে থিটাকে 2 দ্বারা গুণ করতে হবে। সো 2 থিটার মান 0.44 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। বুঝছো কি বোঝা নাই? ইয়ং, এটা কি বলতো? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা প্রথমে খেয়াল রাখবা দ্বিচির নাকি একক চির। দ্বিচিরের জন্য এক সূত্র, একক চিরের জন্য ঠিক তার উল্টা সূত্র। দ্বিচিরের জন্য যা সূত্র, একক চিরের দৌড় অবর্তনে তার ঠিক বিপরীত সূত্র। এটা দ্বিচিরের জন্য। সো দ্বিচিরের অন্ধকার পাওয়ার শর্ত এটা। থিটার মান বের করলাম, এটা কৌণিক বিস্তার, বলতেছে উভয় দিকে মানে 2 দ্বারা গুণ। ওকে ফাইন। এবার আমরা দেখবো অপবর্তন গেটিং। অপবর্তন গেটিংটা মূলত আমরা ভাই বাতি চার থেকে। কেমন? অপবর্তন গেটিংটা কি? সমপ্রস্থের অসংখ্য ক্ষুদ্র চির বিশিষ্ট পাত। অপবর্তন গেটিংটাকে এরকম সমপ্রস্থের অসংখ্য ক্ষুদ্র চির বিশিষ্ট একটা পাতকে আমরা বলবো অপবর্তন গেটিং। বুঝছো? আশা করি বুঝছো। অসংখ্য এরকম ছিদ্র বিশিষ্ট পাত থাকবে এবং এই রেখা যেটা, এই রেখার দৈর্ঘ্য এ, একটা রেখা তার একটা রেখার মধ্যবর্তী যে ব্যবধান সেটা আমাদের বি। তো এখানে আমাদের গেটিং ধ্রুবক ডি সমান লিখতে পারবো আমরা এ প্লাস বি। ডি সমান কি লিখতে পারি? এ প্লাস বি লিখতে পারি। ওকে, এবং ডি গেটিং ধ্রুবক ডি সমান 1/n লেখা যায়। এনটা কি? একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। এনটা কি? একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। ডি সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি। তাহলে ডি ইকুয়াল টু 1/n, আবার এনটা আমাদের একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। শুধু সূত্র মনে রাখলেই হবে। আর অপবর্তনের গেটিংয়ের সূত্রটা কি? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার যে সূত্র, ঠিক সেম সূত্র। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আমাদের চরমের সূত্র ছিল এল ল্যামডা, আর আমাদের অবম বা অন্ধকারের জন্য 2n-1 × λ/2। এখানেও সেম, জাস্ট এখানে এর জায়গায় আসবে ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা চরমের জন্য, আর অবমের জন্য ডি সাইন থিটা ইকুয়াল টু 2n-1 × λ/2। এটা চরমের জন্য, এটা অবমের জন্য। কার? অপবর্তন গেটিং এর ক্ষেত্রে। আর একক চিরের জন্য অপবর্তনের সূত্র কি ছিল চরমে বলতো? এর উল্টা। এখানে চরমের জন্য ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা, আর একক চিরের জন্য অপবর্তনের চরমের সূত্র এ সাইন থিটা ইকুয়াল টু এর উল্টা মানে 2n+1। এবং 2n+1 কখন ব্যবহার করবে? একক চিরের জন্য। তাছাড়া সব ক্ষেত্রে 2n-1 ব্যবহার করবে। ওকে, এবার এই যে অপবর্তন গেটিং এর জন্য অবমের সূত্র কি? ডি সাইন থিটা ইকুয়াল টু 2n-1 × λ/2। অবমের, এখানে অবমের যা, এখানে তার ঠিক উল্টা। এখানে অবমের জন্য হবে এল ল্যামডা। বুঝছো? এইটার উল্টা এইটা। তাহলে এই আমাদের এই অপবর্তন গেটিংটা কার সমান? আমাদের ইয়ংয়ের দ্বিচিরের সমান। দ্বিচিরের জন্য যেই সূত্রগুলো ব্যবহার হইতো এখানে সেম সূত্র, শর্ত সেম। আর একক চিরের দরুন অপবর্তন এটার বিপরীত। বুঝছো? সো তার মানে ইয়ংয়ের গেটিং আমাদের কি বলতো? অপবর্তন গেটিং বা আমাদের ইয়ংয়ের দ্বিচিরের জন্য যে বাতি চার, এই দুটোর জন্য সেম সূত্র, এবং একক চিরের জন্য অপবর্তনে তার উল্টা সূত্রগুলো ব্যবহৃত হবে। গঠনমূলক এবং ধ্বংসাত্মকের জন্য উল্টা সূত্রগুলো যেভাবে বলে দিলাম, এই 6টা সূত্র মুখস্থ রাখতে হবে। এই দুইটা 4টা, এবং আমাদের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার জন্য 2টা। এই 6টা সূত্র খুব ভালো করে মনে রাখবা, তাহলে এই অধ্যায় একদম পানি, একদম পানি। ওকে, দেখো প্রথম ক্রম উজ্জ্বল রেখার জন্য অপবর্তন কোণ বের করতে বলছে। সূত্র কোনটা হবে আগে বুঝতে হবে, প্রক্রিয়াটা কেমন, একক চিরের ধরুন অপবর্তন নাকি অপবর্তন গেটিং নাকি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। প্রশ্নে বলা থাকবে, দেখো অপবর্তন গেটিং প্রশ্নে বলে দিচ্ছে। তাহলে অপবর্তন গেটিং এর জন্য সূত্র কি হবে বলো? এই যে উজ্জ্বল ডোরার জন্য অপবর্তন গেটিং এর জন্য সূত্র আমাদের দ্বিচিরের সেম, অর্থাৎ তাহলে উজ্জ্বলের জন্য সূত্র হবে ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। প্রশ্নে কার মান? অপবর্তন কোণ থিটার মান বের করতে বলছে। তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এল ল্যামডা বাই ডি। এর মান দেওয়া আছে প্রথম ক্রম 1, ল্যামডার মান দেখো দেওয়া আছে এই যে 4000 অ্যাংস্ট্রম, এই যে 4000 অ্যাংস্ট্রম দেওয়া আছে। এবং প্রশ্নে তোমাকে আরো কিছু শর্ত বলতেছে, দেখো অপবর্তন গেটিং এর চিরের দাগের বেদ দেওয়া আছে। চিরের এবং দাগের বেদ, চিরের বেদ এবং দাগের বেদ মানে এর মান এবং বির মান দেওয়া আছে। এর মান এবং বির মান দেওয়া আছে। তাহলে আমরা এই যে ডি সমান কি জানি ভাইয়া? এ প্লাস বি। এর মান এবং বির মান দেওয়া আছে কোন এককে? মিলিমিটার এককে দেওয়া আছে। মিলিমিটারকে আমরা মিটার বানাবো। এই যে দেখো ডির মান 0.006, মিলিমিটারকে মিটার বানাও 10⁻³ দ্বারা গুণ। তাহলে তুমি থিটার মানটা পেয়ে যাবা 3.46 ডিগ্রি। ডি সাইন থিটা ইকুয়াল টু এল ল্যামডা। শেষ। এনটা কি মনে রাখবে? একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। এর একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। ডি সমান আবার এ প্লাস বি লিখতে পারি। এর মান এবং বির মান দেওয়া আছে। তাহলে তোমার শেষ। বুঝছো? আশা করি বুঝছি। এবার দেখো তো পরেরটা যে কি বলতেছে, উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা ব্যাখ্যা করো। মানে প্রশ্নে বলতেছে যে ষষ্ঠ অবম তুমি পাবা কিনা, ষষ্ঠ অবম সম্ভব কিনা, এটা বের করতে বলছে। ওকে ফাইন, আমরা থিটার মানটা বের করবো। কার মান? আমরা দেখো বলতেছে ষষ্ঠ অবম সম্ভব কিনা। অবমের জন্য সূত্র কি বলতো? ডি সাইন থিটা ইকুয়াল টু 2n-1 × λ/2। কারণ এটা কি? এটা আমাদের অপবর্তন গেটিং। অপবর্তন গেটিং এর সূত্র ডি সাইন থিটা ইকুয়াল টু 2n-1 × λ/2।
টু, এটা অপবর্তন গ্রেটিং এর সূত্র। কার? অপবর্তন গ্রেটিং এর সূত্র। প্রশ্নে বলতেছে 6 নম্বর অবম তৈরি করা সম্ভব কিনা, আমরা ধরে নিলাম সম্ভব। তাহলে এন এর মান কত? এন এর মান 6, এন এর মান আমরা 6 দিব। এন এর মান 6 বসাবো, ল্যামডার মান জানি, থিটার মান আমরা বের করবো, এখান থেকে সাইন থিটার মান বের করবো। দেখতেছি সাইন থিটার মান কত বের হয় বলো তো? 0.367। যদি এন এর মান 6 হয়, অর্থাৎ 6 নাম্বার আমরা যদি অবম পাইতে চাই, তবে সাইন থিটার মান কত হইতে হবে? 0.367। সাইন থিটার মান 0.3 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হওয়া সম্ভব। তো যেহেতু আমাদের সাইন থিটার মান এখানে সম্ভব হচ্ছে, এই যে জানি আমরা সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হইতে হবে। তো সাইন থিটার মান যেটা তুমি পাইলা সেটা কি? -1 থেকে 1 এর মধ্যে? হ্যাঁ, অবশ্যই মধ্যে। তার মানে তুমি 6 নম্বর অবমটা পাবা। বুঝছো কি বোঝানে? প্রশ্নে বলতেছে ষষ্ঠ অবমের অপবর্তন সম্ভব কি না। কখন সম্ভব হবে? আমরা সাইন থিটার মান বের করবো। সাইন থিটার মান সম্ভব হইলে 6 নম্বর অবম সম্ভব। তো এর মান 6 বসাই দিলাম, এর মান 6 বসাই দিয়ে সাইন থিটার মান বের করবো। তো সাইন থিটার মান দেখতেছি 0.3। 0.3 কি সাইনের মান হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। -1 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছুই সাইনের মান হওয়া সম্ভব। তো তাই আমরা বলতে পারি যে কি বলতো, 6 নম্বর অবমটা পাওয়া সম্ভব। তাহলে তোমাকে এই চ্যাপ্টারে যা করাই দিলাম, এই চ্যাপ্টারে যত টাইপের ম্যাথ আছে প্রত্যেকটা টাইপের ম্যাথ এবং থিওরি খুব সুন্দর করে করাই দিলাম। এই পর্যন্ত যদি খুব ভালো করে তুমি রিভিশন করতে চাও বা তোমার আগে একবার করা থাকে, তাহলে এই ক্লাসটা তোমার জন্য আশা করি অনেক বেশি ইফেক্টিভ হবে। সো এই পর্যন্ত যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যারা আরও ডিটেলসে পড়তে চাও তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখবা, ডিটেলস ক্লাসগুলো দেওয়া আছে। ওকে, তো সবার জন্য অনেক দয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।